মডার্ন হিস্ট্রি। এই যে মডার্ন হিস্ট্রি শুরু অ্যাকচুয়াল কোথা হবে না কত এখান থেকে শুরু হয় বেসিক্যালি। এটা শুরু হয় আমাদের ঔরঙ্গজেব মারা যাবে, তারপর থেকে আমাদের মানে মডার্নটার অ্যাপ্রোচ হবে। বেসিক্যালি আমাদের অ্যাকচুয়াল এটা যেটা বললো 1498 থেকে অ্যাকচুয়াল মোটামুটি এটা আমরা এক্সেস করতে পারি যখন ভাস্কো ডা গামা ভারতে আসবে, তাই তো, জলপথটা আবিষ্কার করবে। ঠিক আছে, ভাস্কো ডা গামা যে জলপথটা আবিষ্কার করবে তারপর থেকে আমরা এই হিস্ট্রিটা জানতে পারবো। ঠিক আছে, বুঝেছি। তো এখান থেকে 1498 থেকে আমরা মডার্ন হিস্ট্রি জানবো 1947। পুনম পুরো হাসছে। ঠিক আছে, 1498 থেকে 1947। ঠিক আছে, এই পুরো পার্টটা কত বছর? কত বছর? এদিকে 1500, 1600, 1700, 1800, 1900, তাই তো, মানে 500, হ্যাঁ 450, 450 বছরের হিস্ট্রি আমরা এবার জানবো। ঠিক আছে, 1498 থেকে। আমরা এটা তোদেরকে পড়েছিলাম মনে আছে ওখানে, হ্যাঁ কিছুটা পড়েছিলাম, কিন্তু আমরা এবার এটা ডিটেলস, যেমন আমরা ইতিহাসটা ধরেছিলাম কন্টিনিউ ইতিহাসটা যাবে, আর এর সাথে আর্ট অ্যান্ড কালচারটা চলবে। তা আমি যদি ভাবছি যে প্রত্যেক দিনই পড়াবার যদি পরিকল্পনা রাখি তো আসতে পারবি? কারণ আমি চাইছি ফিলিমসের আগে সব কিছু শেষ করে দেবো। ঠিক আছে, পুজো পুরো শেষ, তাহলে কি আমি আর্ট অ্যান্ড কালচার একদিন পড়াতে পারবো, এটা একদিন পড়াতে পারবো, আমি ওইভাবেই দেখছি। ঠিক আছে, তো আমরা আজকে মডার্ন হিস্ট্রির প্রথম পার্ট যেটা টপিক আজকে আমাদের লিখব, টপিক কি হবে তাহলে? টপিকটা ফার্স্ট টপিকটা কি হবে? ভারতের ওপর ইউরোপিয়ানদের আগমন। টপিক হবে ভারতীয়দের ওপর ইউরোপিয়ানদের আগমন, বা ভারতে ইউরোপিয়ানদের আগমন। এই পার্টটা লিখে নাও, বলে দিচ্ছি আমি, লিখে নিয়েছো? এবার দেখো, ভারতের যে ইউরোপীয় শক্তিগুলো আসবে, যাদের আসার অনেক কারণ থাকবে, সব আমি আজকে বলছি। ঠিক আছে, তো তাদের মধ্যে ইউরোপীয়দের মধ্যে ভারতে যারা আসবে তাদের মধ্যে প্রথম যে আসবে সেটা হবে পর্তুগিজ। 1498 সালে আসবে ভারতে, আর যে ভারত থেকে যাবে কত 1961 সালে। তাহলে এ হচ্ছে একটা প্রথম পর্তুগিজরা, যেটা পর্তুগালে যাদের বাড়ি, ঠিক আছে, পর্তুগাল কোথায় সব কিছু আমি বলছি, তারা ভারতে প্রথম আসবে 1498 সালে, আর ভারত থেকে চলে যাবে 1961 সালে, 1961। তাহলে সব থেকে প্রথমে কে আসে? যত ইউরোপিয়ান শক্তিদের মধ্যে সব থেকে প্রথমে ভারতে কে আসে? অ্যান্সার কি হবে? পর্তুগিজ। আর সব থেকে শেষে যায় কে? এই কোয়েশ্চেন একটা এখান থেকে হয়ে যাবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, তারপর আমরা ডিটেলসে ঢুকছি। যে পর্তুগিজরা ভারতে সব থেকে প্রথমে আসে, আর পর্তুগিজরা তারপরে ভারত থেকে সব থেকে শেষে যায়, এটা একটা প্রথম কোয়েশ্চেন। ঠিক আছে, 1961 সালে। তারপরে আসবে ইংলিশ, মানে ব্রিটিশরা আসবে 1600 সালে, আসে চলে যাবে কখন? 1947 সালে। বা আমাদেরকে স্বাধীন করবে, আমরা স্বাধীন হয়ে যাবে, তারপরে ও পালিয়ে যাবে, বুঝলাম। তারপরে আসবে ডাচরা আসবে 1602 সালে, আর তারা ভারত থেকে চলে যাবে 1759 সালে। এরা বেসিক্যালি ভারত থেকে চলে যায় না, এই ডাচদের কি করে, ইংরেজরা কি করে ওদের সাথে গ্রিপে নিয়ে নেয়, মানে ওদের প্রভাব শেষ হয়ে যায়। ইংরেজরা এটাকে বিলীন করে দেয়, তাদের সাথে ইংরেজরা এদেরকে বিলীন করে দেয়। ঠিক আছে, তাহলে কি হয়, যার ফলে ইংরেজরা ওদেরকে সাথে ওদের শক্তি ধ্বংস করে দেয়, ইংরেজদের সাথে বিলীন হয়ে যায়। তো ডাচরা 1759 সালে কি হয়, পুরো বিলীন হয়ে যায়। ডাচদের পর আসবে ডেনমার্ক বা ডেনি যেটাকে বলি, তারা 1616 সালে ভারতে আসবে, আর তারাও কি হয় 1868 সালে কি হবে, ইংরেজদের সাথে বিলীন হয়ে যাবে। ঠিক আছে, তারাও আর তাদের পাওয়ার কি ধরে রাখতে পারবে না, ডেনমার্ক। তাহলে এরাও কি হবে, ইংরেজদের সাথে মিশে যাবে। তারপরে যে আসবে সে হবে ফ্রান্স, তাই তো। ফ্রান্সরা সব থেকে লাস্ট এসে 1964 সালে, আর ফ্রান্সরা ভারত থেকে চলে যাচ্ছে কত 1954 সালে। একটা কোয়েশ্চেন এসেছিল যে ভারতে এমন দুটো শক্তির নাম বলো যারা ভারতে আমাদের স্বাধীনতার আগে এসছে ঠিকই, মানে যারা স্বাধীনতার পরে ভারত থেকে গেছে, যারা স্বাধীনতার পরে ভারত থেকে গেছে। তো কি হবে দুটো শক্তি? পর্তুগিজ আর ফ্রান্স। আমি এই জন্যই এই ছকটা বানালাম, কারণ এই ছকটা থেকে একটা কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে একটা আসে,
যে ভারত থেকে সব দিকে মানে স্বাধীনতার পরে কারা গেছে, স্বাধীনতার পরে দুটো শক্তি গেছে, একটা পর্তুগিজ একটা ফ্রান্স, তার আগে ইংলিশ, ডাচ আর ডেনমার্ক, এরা সব ভারতের যখন স্বাধীনতা হয় তার সময়ই এরা চলে গেছে। এখান থেকে একটা কোয়েশ্চেন হবে, আমি বারবার বলছি, কোয়েশ্চেনটা লিখে রাখো। আজকে তোমরা অনেক কিছু হিস্ট্রি জানতে পারবে, ঠিক আছে, অনেক কিছু, অনেক কিছু বলতে অনেক কিছু। আজকে আমাদের মেইন টপিক থাকবে পর্তুগিজ, হতে পারে 2 দিন ধরে চলবে পর্তুগিজ, ঠিক আছে, কোনো চাপ নেই। আর পর্তুগিজ সম্বন্ধে আমাদেরকে টোটাল জেনে নিতে হবে, কারণ যেহেতু প্রথম এসেছিল। তারপর টপিক আমরা ধরবো ইংরেজ, ইংরেজ টপিকটাই সব বড় হয়ে যাবে, তাই তো। তা আমরা ইংরেজ ধরার আগে আমরা এই 3টে জেনে নেবো, তাহলে কি আমাদের সুবিধা হবে। তারপরে ইংরেজ ধরে পরে আমরা পুরো হিস্ট্রিটা 1947 অব্দি পড়ে নেবো, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। তো আমাদের পর্তুগিজ জানতে হবে, তো টপিক হবে এবার পর্তুগিজ। তো পর্তুগিজ টপিক হওয়ার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে, যে ভারতে এরা কেন এসেছিল, ইউরোপিয়ানরা, ঠিক আছে। তো আমাদের মেইন টপিক হবে এরা ভারতে কেন এসেছিল। চলো শুরু করো লিখতে। তো কজেস, প্রথম আমরা একদম ইউপিএসসি পার্সপেক্টে চলে যাব, কজেস বলে লিখবো, কারণ কি ছিল, যে ইউরোপিয়ানরা ভারতে আসার কারণ কি ছিল। আমি ওয়ার্ল্ড ম্যাপটা ক্রিয়েট করছি, ঠিক আছে, এটুকু ম্যাপটা করলাম, বুঝতে পারছো তাহলে। এবার এদের ভারতে আসার কারণটা আমরা বললাম, কি কারণ ছিল কেউ বলো তাহলে, হঠাৎ এরা ভারতে কেন আসবে? মশলা কিনতে, তাই তো। এরা কি মশলাওয়ালা ছিল? ট্রেডার, তো মশলা ট্রেডার কেন করতে? তো মশলা খাবে, হ্যাঁ, মানে ওদের যখন ইউরোপ শিল্প বিপ্লব হয় তখন ওদের খুব ডিমান্ড ছিল, মানে আমাদের গুডসে, হ্যাঁ, ওদের যখন মিট রেগুলেশনটা হয়েছিল শিল্প বিপ্লবের সঙ্গে মাংস খাওয়া বেড়ে গেছে। তো মশলা যে লাগতো, মশলা যেটা ভারতীয় সবচেয়ে উৎকৃষ্ট, ভারত আর শ্রীলঙ্কা উৎকৃষ্ট মানে মশলা খাওয়া যেত। ওরা মানে মাটির থেকে ল্যান্ড মানে ঠিক আছে আসতে পারছে না, আর ওরা এখন ট্যাক্স কালেক্ট করতো। তো ভাস্কর তোমার জল মানে ওয়াটার ওয়াইজ তাহলে মশলাই যদি ওরকম মেন ছিল, হঠাৎ ওরা মাংস খেতে শুরু করে দিল, তাই তো, বেশি রেগুলেশন করলো। মানে ওদের ওখানে দুর্গা পূজা হয়েছিল, কালী পুজো হয়েছিল, পাঁঠা বলি হয়েছিল ওখানে, পুরো ইউরোপ জুড়ে পাঁঠা বলি হয়েছিল, দিয়ে সবাই বললো চলো মাংস খাই। ভারতে আসার দরকার ছিল বাণিজ্য করার জন্য, হ্যাঁ, কিন্তু আরবদের জন্য এই সাইডে ওরা ঢুকতে পারতো। দেখ, আমি একটা সব থেকে প্রথম টপিক একটা বলে দিই, যেটা অনেক মানে সূক্ষ্ম টপিক, আর এটা নিয়েই যে ওরা আমাদের মশলা কেন নেবে। ভারতের মশলা ফেমাস ছিল ঠিকই, কিন্তু ওরা ভারতের মশলা কেন নেবে? প্রথমে তো অন্যান্য জায়গায় মশলা পাওয়া যেত না, ঠিক আছে। কেন পাওয়া যেত না, তার প্রথম টপিকটা হবে, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া বা অ্যাটমসফিয়ার বলে টপিক দেবো একটা, দাঁড়া এখন দিস। মশলা ওরা কি করতে জানো, ওরা থাকতো ইউরোপ মানে এইসব জায়গা, এটা হচ্ছে ঠান্ডার দেশ, সেখানে ওরা ঠান্ডার দেশে যখন যাবে তখন ওরা মাছ মাংস এগুলো ওরা বেশি খেত। তো মাছ মাংস বেশি খেলে তুমি পুড়িয়েও খেতে পারবে, কোনো চাপ নেই, ঠিক আছে, বা অন্য প্রসিডিওর করে আজকে মশলা ছাড়াও মাছ মাংস রান্না হয়, এরকম ব্যাপার আছে। কিন্তু মশলার একটা কাজ ছিল যে ওরা মাংসটাকে প্রিজার্ভ করতে পারত, মশলার প্রলেপ দিয়ে পরে ওটাকে কয়েকদিন ধরে রাখতে পারত, এটা ছিল মেন কারণ। মাংস তো আর একদিনে সব খেতে পারবে না, তো মাংসকে তো বেশি দিন বা মাছকে তো প্রিজার্ভ করে রাখতে হবে। তুমি একদিন এত মাছ ধরলে, তো প্রিজার্ভ করলে কিভাবে প্রিজার্ভ করতে, মশলা দিয়ে মেখে রেখে দিতে হয় না, ওই কাজটাই ওরা করতো ভারত থেকে মশলা। এই জন্য ভারতের মশলার একটা তো হিউজ ডিমান্ড ছিল। মশলায় একটা জিনিস ছিল যেটাকে মাছগুলোকে প্রিজার্ভ করা রাখা যেত অনেক দিন ধরে রাখা যেত, বুঝতে পেরেছি কেসটা। তো ওই জন্য ওদের মশলার প্রচুর ডিমান্ড ছিল, প্রথম কারণ। এবার আমরা তারা ভারতে কেন এসেছিল তার কারণগুলো জানবো। তার কারণের মধ্যে প্রথম যেটা কারণ জানবো, ফার্স্ট কজেস লিখবো। কি লিখবো? ফার্স্ট কজেস, পয়েন্ট দাও, কজেসের পয়েন্ট দাও। কি পয়েন্ট লিখবো?
বলো কি পয়েন্ট লিখবে? ভারতের হ্যাঁ হ্যাঁ, ভারতের জলবায়ু অবস্থান, বা এটাকে ইংলিশে কি বলবো? জিওগ্রাফিক্যাল হ্যাঁ, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া। চলো ফার্স্ট পয়েন্ট। আমরা যখন এগুলোকে অপশনালে যদি লিখি আমাদেরকে এইভাবেই লিখতে হবে, ঠিক আছে? অনলাইনে সবাই ঠিকঠাক আছে তো? সৌমেন নস্কর, পলাশ দাস, শান্তা সেন, আদৃশ ভট্টাচার্য। তো আমরা ফার্স্ট কজেসের মধ্যে যে তারা ভারতে কেন এসেছিল তার মধ্যে ফার্স্ট কজেস আমরা কি লিখলাম, কি কারণ লিখলাম? জিওগ্রাফিক্যাল লোকেশন। এক নম্বর হবে জিওগ্রাফিক্যাল লোকেশন, ঠিক আছে? তো জিওগ্রাফিক্যাল লোকেশন, আমি ভারতের ম্যাপটা এখানে করে দিয়েছি, ঠিক আছে? ভারতের আমি কি বলেছিলাম, এই জায়গা থেকে কিছু হচ্ছে, এই জায়গা থেকে কি যাচ্ছে 0 ডিগ্রি, তাই তো? আর জিওগ্রাফিতে বলেছিলাম এই জায়গাতে যাচ্ছে 23.5 ডিগ্রি, আর এই জায়গাতে যাচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে? তো এই যে পুরো জায়গাটা, এই যে রিজনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই রিজনটাতে পুরোটা কি হতো না, এই রিজনটাতে সূর্যের রশ্মি লম্বভাবে পড়তো, আর বাকি কোথাও সূর্যের রশ্মি লম্বভাবে পড়তো না। তাহলে এই জায়গাটা যদি 0 থেকে 23.5 ডিগ্রি নর্থ আর 0 থেকে 23.5 ডিগ্রি সাউথ, এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, কখনো এখানে ফোকাস করছে, কখনো এখানে ফোকাস করছে, কখনো এখানে ফোকাস করছে, আবার ওই ফোকাসটা এখানে নেমে আসছে, আবার এখানে, আবার সাউথে, আবার এর বাইরে সূর্যরশ্মি লম্বভাবে যায় না, তির্যকভাবে যায়। তো যদি এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, দ্যাটস মিন এখানে কি থাকবে? গরম থাকবে এই সব অঞ্চলে। আর উপরের অঞ্চল কি থাকবে? এখানে তো তির্যকভাবে টর্চ যদি এইভাবে মানে এখানে পড়বে, আর এখানে আভাসটা পড়বে। তো এই জন্য নর্থের পুরো পার্টটা কি থাকে, আর সাউথের পুরো পার্টটা ঠান্ডা থাকে, যার জন্য বেশিরভাগ অঞ্চলে কি বরফে ঢাকা থাকে কিছু কিছু কালে, তাই না? 6 মাস 7 মাস বরফে ঢাকা থাকে। তো বরফে যখন প্রচুর ঢাকা থাকবে তখন কি হবে? বরফে ঢাকা থাকলে ওখানে আর চাষবাস হবে? প্রথম হচ্ছে বরফে কিছু সিলেক্টিভ চাষ ছাড়া ওই জমি বরফে নষ্ট হয়ে যাবে। বরফ একটা এমন জিনিস যে চাষ করার পর প্রোডাকশনটাকে রাখতে পারবে, কিন্তু চাষটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে? মানে ধরে নাও তুমি পুকুরে মাছ চাষ করছো, মাছ হয়ে যাওয়ার পর ওটাকে বরফে রেখে দাও, সারা জীবন থেকে যাবে, ধরে নাও 1 মাস 2 মাস থেকে যাবে। কিন্তু যখন চাষ হবে তখন যদি বরফ পড়ে যায় না, পুকুরে যদি বরফ পড়ে যায় তো মাছটা মরে যাবে, ঠিক আছে? যখন বাচ্চা দিল হলেও তো বরফ প্রথম হচ্ছে কি করবে? ধ্বংস করে দেয়, যে কোনো ফসল ধ্বংস করে দেয়। তা আমাদের এখানে প্রথম হচ্ছে বরফ পড়ে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে যতগুলো অঞ্চল আছে তার মধ্যে এই সব অঞ্চলগুলো যেগুলো আছে, এই সব অঞ্চলগুলো না অনেকটা আছে মরুভূমি, ঠিক আছে? এই সব অঞ্চলের মধ্যে, কিন্তু এই সব অঞ্চলের মধ্যে এই যে পুরো জোনটাকে ট্রপিক্যাল জোন বলা হয়, তাই না? আর ট্রপিক্যাল জোনের মধ্যে অনেকগুলো মরুভূমি পড়ছে, যেগুলো ল্যান্ড আছে আরব এগুলো মরুভূমি পড়ে যায়, ঠিক আছে? মরুভূমি পড়ে গেলে কি হবে? তাহলে ওখানে বাদ হয়ে যাবে, ওখানে আরো গরম পড়ে যাবে, চাষবাস হবে না। আর মরুভূমি পড়বে না যে জায়গাটা, সেটা হচ্ছে এই ইন্ডিয়া এই ট্রপিক্যাল জোনের মধ্যে পড়বে। আর এখানে কি পড়বে না? মরুভূমি পড়বে না। এখানে পড়বে কি না, এখানে এই যে অঞ্চলটাতে ভারতের একটা পার্ট যেটা 23.5 ট্রপিক্যাল জোনের একটা উপরে, ট্রপিক্যাল জোনের উপরে ভারতের একটা পার্ট ট্রপিক্যাল জোনের নিচে, আর একটা পার্ট ট্রপিক্যাল জোনের উপরে, ঠিক আছে? আর ভারতের এই পার্টটাতে কি হয়, যেগুলো ঠান্ডাতে যেসব জিনিস চাষ হয় না সেগুলো এই পার্টে চাষ হয়, আর যেগুলো গরমের সিজনের যেগুলো চাষ হয় না সেগুলো এই পার্টে চাষ হয়, ঠিক আছে? গরম বর্ষাকাল যেগুলোতে আমাদের এখানে যেমন ধান হয়, পশ্চিমবঙ্গে যেমন ধান হয়, তাই তো? আর ঠান্ডা আমাদের কি কমলা লেবু ঠান্ডাতে চাষ হয় তো? আমাদের কিন্তু নর্থ বেঙ্গলে কমলা লেবু চাষ, ঠিক আছে? কিন্তু নর্থ বেঙ্গল, আমাদের বেঙ্গলে এমন জায়গা আছে যেখানে চা
কমলা লেবু এগুলো চাষ হচ্ছে। আবার এখানে ধান হচ্ছে, এখানে গরমের সব থেকে বেশি ফসল কি? ধান। ধান এখানে চাষ হয়। ইউরোপে এরকম কোনো দৃষ্টান্ত নেই। ইউরোপে যদি কমলা লেবু, তো কমলা লেবুই চাষ হবে, ওখানে ধান চাষ হবে না, গম চাষ হবে না। আমাদের গমের জন্য হালকা ঠান্ডা ওয়েদার লাগে, তো এই পার্টটাতে পুরো গম চাষ হয়ে যায়, কোনো চাপ নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন সব থেকে ভালো ওয়ার্ল্ডের মধ্যে। প্লাস চাষের জন্য না কিছু মৃত্তিকা দরকার হয়। আর আইসিএমআর আমাদের যা আছে, এই আইসিএআর ও 8 টাইপের মৃত্তিকার কথা বলেছে, 8 টাইপস অফ সয়েল, মাটির যেমন অ্যালুভিয়াল সয়েল, তারপরে ডেজার্ট সয়েল, ব্ল্যাক সয়েল, রেগুড সয়েল, রেড সয়েল। আমাদের ভারতে এইসব জায়গায় কি হচ্ছে, আমাদের 8 টাইপের মানে ম্যাক্সিমাম ভাবে 8 টাইপের সয়েল পাওয়া যাচ্ছে, মাটি পাওয়া যাচ্ছে, 8 টাইপস সয়েল। তাহলে কি যদি 8 টাইপের সয়েল হয়, তাহলে কি হবে, 8 টাইপের নিশ্চয়ই বিভিন্ন সয়েল বিভিন্ন রকম চাষ প্রোডাকশন করতে পারে। তো যার ফলে কি ভারতে, যেখানে এই অঞ্চলে অনেকগুলো জায়গায় মরুভূমি করছে, আর এখানে বিভিন্ন টাইপ, একটা টাইপ মাটি নয়, বিভিন্ন টাইপের ডিফারেন্সে মাটি পাওয়া যাচ্ছে। তাহলে ওই জন্য প্লাস আমাদের এখানে ওয়েদার ভালো, তো এই ওয়েদারের জন্য আর আমাদের এখানে টপিক্যাল এরিয়ার জন্য কি হচ্ছে, এখানে আমাদের এটা আবার লাগবে যখন আমরা ফরেস্ট করব, আমাদের এখানে কি হচ্ছে, হিউজ প্রোডাকশন হচ্ছে, হিউজ প্রোডাকশন। আর এই প্রোডাকশনের জন্যই আমাদের এখানে আমরা হিস্ট্রি 2300 BC থেকে দেখতে পাই, এই অনলি ফর প্রোডাকশনের জন্য। আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দেখি না, আরিয়ান সিভিলাইজেশন দেখি 2300 BC। তো ওরা কি করছে, এইসব অঞ্চলে থাকছে, এইসব অঞ্চলে কি করছে, তারা চাষবাস করছে, চাষবাস করে খাচ্ছে। তা আমরা চাষবাসের হিস্ট্রি আমরা তখন 2300 BC থেকে শুরু দেখতে পাচ্ছি। কারণ কেন? কারণ কেন? আমাদের এখানে সবাই কৃষক, আর মাটিটা ছিল আমাদের কৃষকের। আমাদের এখানে যেসব চাষ প্রোডাকশন হয়, সেটা ওয়ার্ল্ডে আর কোথাও হয় না, 1-2 দেশ ছাড়া কোথাও হয় না। তো ইন্ডিয়াকে এই জন্যই বলা হয় কি, গড গিফটেড কান্ট্রি। কারণ চাষের জন্য কি কি লাগতে পারে, মাটি লাগে, ইন্ডিয়ায় আছে। জলবায়ু লাগে, এখানে বৃষ্টিপাত লাগে, সেটা ইন্ডিয়ায় আছে, এখানে মৌসুমী বায়ু দেখতে পাওয়া যায়। প্লাস যদি জলবায়ু না থাকে, কি ক্যানেল সিস্টেম রাখে, তো ইন্ডিয়াতে প্রচুর রিভার আছে, এটা অন্য কোথাও নেই। তাহলে বিভিন্ন জায়গায় রিভার দিয়ে ক্যানেল সিস্টেম করে পরে চাষবাস হয়ে যাবে, বুঝতে পেরেছি? এটা অন্য কোথাও কোনো দেশে নেই। কোথাও রিভার আছে কিন্তু আশেপাশে মরুভূমি আছে, কোথাও হয়তো মাটি আছে কিন্তু রিভার নেই, ঠিক আছে? এইসব জায়গায় মাটি, রিভার সব আছে, কিন্তু ওখানে কি করে, বরফ পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশনটা সব থেকে ভালো, এইটা যেটা দিয়েছে গড গিফটেড। ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন হচ্ছে গড গিফটেড, ঠিক আছে? যেটা আর অন্য কোনো দেশে পাওয়া যায়নি, 1-2 দেশ ছাড়া। তো ইন্ডিয়াতে যারা থাকবে, তারা প্রথম থেকে কি কাজ করবে, চাষবাস করবে, নিজে প্রোডাকশন করবে আর খাবে। সিন্ধু সভ্যতা তাই দেখেছি, মৌর্য সভ্যতা তাই দেখেছি, যাই পড়বো তাই দেখবে, এরা নিজেরা প্রোডাকশন করবে, নিজেদের রাজা হবে, নিজেরাই খাবে, আর কোনো কোথাও কোনো জায়গা নেই। জানো, আমরা যখন হিস্ট্রি পড়ি তখন দেখি যে ইন্ডিয়া কোথাও আক্রমণ করতে যায়নি, তাই না? হিস্ট্রি যখন পড়বো তখন আমরা প্রথম বুঝবো যে ইন্ডিয়া কোথাও আক্রমণ করতে যায়নি, কিন্তু আমরা 326 BC থেকেই দেখছি যে ইন্ডিয়াতে প্রচুর লোক আক্রমণ করতে আসছে, তাই তো? তা আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডিয়া কেন কোথাও, ইন্ডিয়া কিন্তু বড় বড় যোদ্ধার অভাব ছিল, আগে ভাবতো। অশোক গেছিল বাইরে, কিন্তু আক্রমণ করতে যায়নি, ধর্ম প্রচার করতে গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য বাইরে গেছিল ইরান অব্দি, কিন্তু নিজের জায়গা দখল করতে গেছিল, ও আক্রমণ করতে যায়নি। ইন্ডিয়ার এত বড় বড় যোদ্ধা, আকবর ফাকবর, এরা কোথাও আক্রমণ করতে যায়নি কেন? কিন্তু আর বাদ বাকি সবাই ইন্ডিয়াতে আক্রমণ করতে আসছে। কিন্তু আক্রমণ, একটা দেশ থেকে একটা দেশে আক্রমণ করবে, এর মোটিভ কি থাকবে না? আগেকার আক্রমণ করার মোটিভ থাকতো কি, প্রথম থাকবো খাবার দাবার। কারণ একমাত্র খাবার দাবার সব জায়গায় হতো না, কিন্তু রাজা মানুষ সব জায়গায় ছিল, ঠিক আছে? এই জায়গায় ইরানের, এই জায়গায় ধরলে এখানে ইরানে, এখানে রাজা আছে, এখানে কর্মচারী সবাই আছে। এবার রাজাদের খাবার চাইবে, ওরা খাবার কিন্তু ওইভাবে পায় না ওখানে, ওরা বিভিন্ন দেশ থেকে খাবার কালেক্ট করে নিয়ে আসতো। আর যখন এই খাবার কালেক্ট করার কথা হতো, তখন একটার নাম একদম আগে আসতো, যে সব থেকে বেশি খাবার প্রোডাকশন করে কে, ইন্ডিয়া, চলো ইন্ডিয়া যায়। ওরা এদিক দিয়ে আসতো, এখানে ইন্ডিয়াতে আক্রমণ করতো।
মঙ্গোলিয়া এইসব জায়গায় আছে। মঙ্গোলিয়া যখন মনে পড়তো যে আমাকে তো ভাই ওদের তো ওই জায়গাটা পুরো তো বরফ, কিছু কিছু পার্ট, তো ওখানে তো চাষবাস ওরকম হবে না, কিছু গুছের চাষ ছাড়া, তো খাবারের চাষ হবে, তখন মানে খাবার দরকার হবে, চলো ভাই ইন্ডিয়া চলো। ঠিক আছে, যদি এখানে আমাদের আলেকজান্ডার এখান থেকে আসবে, শুনে রাখবে ইন্ডিয়া, কারণ কেন ওখানে ওটা ইন্ডিয়ার রাজারা কোনো বাইরে এক্সপেন্ড করবেই না, কেন ওদের ভারতেই সব আছে না, ভারতে খাবার দাবার রিচ এন্ড এভরিথিং ভারতে আছে, তো ওরা বাইরে যাবে কেন? মেসোডিনা থেকে ইন্ডিয়াতে আসবে, কারণ ইন্ডিয়াতে কি আছে, ভালো ভালো খাবার আছে, চাল বাস আছে, এখান থেকে এগুলো প্রোডাকশন নিয়ে যাবে। তো ইন্ডিয়া আমরা কি বলছিলাম, ইন্ডিয়া গড গিফটেড কান্ট্রি, তাই ইন্ডিয়ার রাজার বাইরে কেন যাবে? ইন্ডিয়ার রাজা হতো ইন্ডিয়াতেই থাকতো তারা, সে সময় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান এগুলো ইন্ডিয়ার মধ্যেই পড়তো, তো এগুলো নিয়েই থাকতো ওরা, পুরো যা রাজ্য জুড়ে শাসন করতো, গুপ্ত বলো মৌর্য বলো, যত রাজা আছে তাদের থেকে অনেক পাওয়ারফুল রাজা ছিল ইন্ডিয়াতে, কিন্তু তারা যাবে কেন? প্রথম হচ্ছে যে তুমি কোনোদিনে চুরি করতে যাবে অন্য বাড়িতে, যদি তুমি একটা সরকারি কাজ করো, বা তুমি বিসিএস অফিসার, তুমি অন্য বাড়িতে চুরি করতে যাবে কেন? ওই চিন্তা ভাবনা আসবেই না। আর যখন তুমি কিছু করবে না, যখন আর কিছু করার নেই, আবার টাকার দরকার আছে, তখন দিলে কার বাড়িতে আজকে চুরি করা যাবে, এইসব চিন্তা ভাবনা। তো এরা হচ্ছিল ওই চোর টাইপের লোকজন ছিল, কেন আমাদের কাছে প্রচুর ছিল খাবার দাবার, এইচ এন্ড এভরিথিং। ঠিক আছে, এই অনলি ফর যার, এটা কেন ছিল না, এটা আমাদের কি দেন, কার দেন ছিল এটা, দেনটা কার ছিল, এটা গড গিফটেড। ভালো অ্যাটমসফিয়ার, যে ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে একটা দিনে 4-5টা ঋতু আমরা দেখতে পাই, তাই না? বর্ষাকাল ভোরে উঠলে শীতকাল মনে হয়, এখন বেরোলে গরমকাল মনে হবে দুপুরবেলায়, তাই না? বিকেল বেলায় শরৎকাল মনে হবে, ঠিক আছে, হ্যাঁ, আর মাঝে মাঝে বর্ষাকাল তো আছেই, ঠিক আছে, কিন্তু ওগুলো না শুধু ঠান্ডা ঠান্ডা, তাই চাষ ভাই ওগুলো না হয় না। আমরা প্রথম কথা যে ইন্ডিয়ার কি বললাম, যে ইন্ডিয়ার কি সব থেকে ভালো হলো, ইন্ডিয়ার জলবায়ু বা ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন, একদম গড গিফটেড লোকেশন। ইন্ডিয়া যদি এই জায়গায় মরুভূমি হয়ে যেত, ইন্ডিয়া যদি আরেকটু নিচে নেমে যেত না, ঠিক আছে, ইন্ডিয়া যদি আরেকটু নিচে নেমে যেত, তাহলে এখানে যদি 0 ডিগ্রিটা পড়ে যেত, তাহলে ইন্ডিয়ার জায়গাটা কি পড়ে হয়ে যেত, মরুভূমি না হলেও ওখানে চাষ হতো না, অনেক গরম পড়ে যেত। যেমন আমাদের মাদাগাস্কার, এই যে কেনিয়া ফেনিয়া, ওইসব জায়গাগুলো পড়ে, ওই নাইজার ফাইজার, এগুলো উগান্ডা, তাই না, ইকুয়েডর, একদম পারফেক্ট। কালো বিশ্বজিৎ হয়ে যেত, অতনু হয়ে যেত, সবাই হয়ে যেত ব্ল্যাক, আমি ব্ল্যাক হয়ে যেতাম, আমাকে দেখতে পেতিস না এখান থেকে, হ্যাঁ, তো আমিও মেকআপ করে আসতাম, তাই না, প্রলেপ দিতাম, এমন কালো হয়ে যেতাম যে আর ক্যামেরা তো দেখাতো না, আমার শ্যাডো পড়তো না, কারণ আমি নিজেই শ্যাডো হয়ে যেতাম, তাই না? যাই হোক, তো আমরা বুঝতে পেরেছি যে ইন্ডিয়ার অ্যাটমসফিয়ারটা কেন এত ইম্পর্টেন্ট ছিল, মানে ইন্ডিয়ার আমাদের জলবায়ুটা, কারণ একমাত্র এখানে চাষ হতো। আমরা একটা কথা বলি যে ইন্ডিয়াকে সোনে কা চিড়িয়া বলা হয়, তো সোনে কা চিড়িয়া মানে এই নয় যে আমাদের এখানে অনেক সোনা দানা এইসব, অনেক সোনার পাখি বসে থাকতো, পাখিগুলো যে আসতো সোনার, না, ওরা হতো যে আমাদের এখানে যে খাবার দাবারটা আগে মেন মানুষের ছিল খাবার দাবার, আর যেটা এখানে পাওয়া যেত ওটা ওয়ার্ল্ডে কোথাও পাওয়া যেত না, ওই জন্য সবাইকার মেন আকর্ষণ হতো কি, ইন্ডিয়া যাব ইন্ডিয়া যাব। আজকেও বেসিক্যালি বাংলাদেশিদের অনেকের থাকে যে ইন্ডিয়া যাব, আজকেও প্রচুর লোকের আছে, ঠিক আছে। যেন আমাদের এখন কি হয়েছে, আমাদের খাবার দাবার যখন সাফিসিয়েন্ট হয়ে গেছে, এখন আমাদের মনে হয় যে সুইজারল্যান্ড যাবো, তাই না? খাবার দাবার সাফিসিয়েন্ট, কিন্তু খাবার দাবার আজকেও যদি সেকেন্ড মানে ওয়ার্ল্ড ওয়ার বা এগুলো যখন হয় না, বা কোনো যুদ্ধ হয়, আজকেও যদি এরকম সিচুয়েশন আসে, একমাত্র ভারত মতন কান্ট্রি ঘুরে দাঁড়াতে পারবে, কারণ খাবার আছে। যদি সবাই সব কিছু বন্ধ করে দেয়, তা আজকেও ভারতের মতন কান্ট্রি ঘুরে দাঁড়াতে পারবে, কারণ চাষ আছে, খাবার আছে। কিন্তু কি করে খাবার হবে, এবার তো কি হবে যে তোমাদের, কিন্তু আমাদের চাষিদেরকে তো আমরা সম্মান করি না, চাষের সিস্টেমটাকেই তো আমরা হাঁটিয়ে দিয়েছি, চাষের সিস্টেমটাকে হাঁটিয়ে দিয়ে, এগুলো ইউরোপিয়ানদের একটা মানে স্ট্রাকচার, চাষের সিস্টেমটাকে মানে কি, যেটা সব থেকে বেশি দেবে, যেটা সব থেকে তোমাকে ইম্পর্টেন্স দেবে, সেটাকে আমরা কি করছি, সেটা আমাদের লজ্জা লাগছে আস্তে আস্তে, ঠিক
ঠিক আছে, চাষ করা মানে লজ্জা, দেখ বাবা, লজ্জা লাগবে না? আর ও একটা কিসকোতে কাজ করে বা কগনিজেন্টে কাজ করে, ভাল লাগবে শুনতে, আর ও না ও চাষ করে। কিন্তু বুঝতে যাচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? তো এটা আমাদেরকে মেন্টালিটি ডেভেলপ করানো হয়েছে এমনভাবে যাতে আমরা চাষ না করি। চাষটা খারাপ জিনিস, ঠিক আছে, এটা আমাদের ভাঙা হচ্ছে, এটা আমাদের ভারতের, কারণ সবাই বুঝে গেছে, ওয়ার্ল্ডও বুঝে গেছে যে ভারত যদি চাষ করে তো ভারত সব থেকে পাওয়ারফুল। ভারত এমন জিনিস সাপ্লাই করে যেটা ভারতকে কারোর পায়ে হাতে ধরতে হবে না, নিজেরাই পুরো ওয়ার্ল্ডকে খাবার প্রডিউস করতে পারে। আর এমন একটা দেশ যদি পুরো ওয়ার্ল্ডকে খাবার প্রডিউস করতে পারে তো সে তো সব দেশের বাবা হয়ে যেতে পারে না। এই জন্য এটা আমাদের মেন্টালিটি থেকে নামানো হচ্ছে। এটার বিভিন্ন কারণ আছে, কীভাবে নামানো হচ্ছে, কেন নামানো হচ্ছে, কী প্রসিডিউর, এগুলো সব আমরা বলবো কোনোদিন যদি সময় পাই, কিন্তু এখন বললে তো এইটাই চলে যাবে টপিক, ঠিক আছে? ঠিক আছে, ফার্স্ট কারণ। তো আমরা ফার্স্ট কারণ কি, ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন। আমরা 1498 সালে পর্তুগিজরা কি কোথায় আসছে? কালিকট বন্দরে। কিন্তু তার আগে কি কোনো ইউরোপিয়ানরা ভারতে আসেনি? তার আগে কি কোনো ইউরোপিয়ানরা ভারতে আসেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এসছে, ইউরোপ থেকে প্রচুর লোক এসছে, আকবরের সময় রেলের পিছে এসছে, তাই না? তার আগে প্রচুর লোক আসছে, কিন্তু আগেকার রুট কি ছিল বলে দিচ্ছি। হ্যাঁ, তো এরা তো এমনি এসছে, ওরা কি কেন বোফো নিয়ে এসছে নাকি? এরা তাহলে এমনি এসে কি উড়ে আসবে নাকি? দেখে না, এইটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, আর ইউরোপ হচ্ছে এইসব জায়গা, ঠিক আছে। ইউরোপ থেকে ইন্ডিয়া আসতে গেলে এটা থাকবে রুট, ঠিক আছে। আমরা দেখেছি ইউরোপ ইন্ডিয়া, এবার ইন্ডিয়াকে এটা জানলো কবে? প্রথমে আমাদেরকে এটা ডিটেল অ্যানালাইসিস করতে হবে, ইন্ডিয়াকে এটা জানলো কবে? ইন্ডিয়াতে যে এইসব জিনিস পাওয়া যায়, খাবার দাবার, এগুলো জানলো কবে? এগুলো জানবে আমরা যারা হিস্ট্রি যা এসে খুঁজে পাই, যেটা সিন্ধু সভ্যতা থেকে জানি ইন্ডিয়া। এই মিশর ফিশর এইসব যে সিন্ধু সভ্যতার সাথে এদের ট্রেড হতো, তো ইন্ডিয়া থেকে ওরা বড় খবর, ইন্ডিয়ার খবর ওরা অনেক দিন আগে থেকে জানে। আমি বলতাম না যে আমাদের এখানে যখন এখন বাচ্চা বাচ্চা হয় আমরা সে অনেক গল্প বলি, তাই তো? তো ওরা ওদের বাচ্চাগুলোকে ইন্ডিয়ার গল্প বলতো, জানো এমনি একটা দেশ আছে যেখানে এমনি মানে পুকুরে মাছ ঘুরে বেড়ায়, একটু অবাক হয়ে যায়, এমনি মানে মাংস ঘুরে বেড়ায়, ঠিক আছে, মাংস ঘুরে মানে ছাগল ঘুরে বেড়ায়, ঠিক আছে। তারপরে এখানে এই খাবার, একটা ফলের দেশ, বিভিন্ন টাইপের ফুল, ঠিক আছে, এগুলো শুনে ওরা অবাক, মানে ওরা স্বর্গতে যেমন ভাবে, ঠিক আছে, হ্যাভেনে যেগুলো তুলনা করা হয় স্বর্গতে রোমানদের কালচারে, সেটা ইন্ডিয়াতে আছে। আর ওরা এসেও দেখেছে, কাশ্মীর ফাশ্মীর ঘুরে দেখেছে যে একদম এত সুন্দর জায়গা, ঠিক আছে, একদম ফুল, মানে ফুল কোথাও হতে পারে, এটা কোনো জায়গায় ফুল হয় না। হ্যাঁ, পাখি যে কথা বলে এটা ছবি, এটা ভারতে এসে দেখেছে। হ্যাঁ, পাখিরা ইন্ডিয়াদের সাথে মানে আলাদা জিনিস। ভারত মানে ধারণা করতে পারবে না, তো এরকম এত আকর্ষণ ছিল ভারতে। ভারতকে স্বর্গরাজ্য বলা হতো, ঠিক আছে। এখন সব পলিউশনে শেষ করে দিয়েছে। তো যাই হোক, তো আমরা কি হচ্ছে, ওরা এখান থেকে এখানে, ওরা আমরা যা দেখেছি প্রথম যে এসেছিল আমরা 326 বেশি, তাই না, আলেকজান্ডার? ও তার অনেক আগে থেকেই ওরা আসতো ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে আসতো। ইন্ডিয়া থেকে তখন এই মশলা ফসলা এইসব জিনিসগুলো না সব এইখানে আরবে, এই যে আরবিয়ান কান্ট্রি মাঝে আছে, আরবিয়ান কান্ট্রি, এই যে আরবিয়ান কান্ট্রি, এখানে আছে আরবিয়ান কান্ট্রি, এই আরবিয়ান কান্ট্রিটা ইন্ডিয়া থেকে নিয়ে যেত, ঠিক আছে, আরব বণিকরা আরবিয়ান কান্ট্রিটা ইন্ডিয়া থেকে নিয়ে যেত। আর ওরা এতটা অবধি আসছে, ওদেরকে মাল সাপ্লাই করে দিত। মানে আরবরা মিডিল ম্যানের কাজ করতো, ইন্ডিয়া থেকে এখানে নিয়ে যেত, এখান থেকে ওরা এসে এখানে যেত, এই মিডিল ম্যানে কাজ করতো। কেউ চাইলে ডাইরেক্ট এখান থেকে একদম এখানে আসতে পারতো, ইন্ডিয়ায় চলে আসতো, ইন্ডিয়া এসে বলে ইন্ডিয়া থেকে মাল নিয়ে যেত। কিন্তু এই রুটটা ইউরোপ থেকে ইন্ডিয়া আসা, এই আসাতে ওদের কিছু প্রবলেমসটা চলতো, ঠিক আছে। কি কি প্রবলেম চলতো? প্রথম হচ্ছে এই প্রবলেমসগুলো, প্রথম হচ্ছে একটা ডিস্টেন্স, লং ডিস্টেন্স। এগুলো কিন্তু সব তোরা লিখে রাখবি জিনিসগুলো, ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু। যাই হোক, আমি বলছি এরকম শুনতে ভালো লাগছে। তো প্রথম হচ্ছে এরা এখানে যে আসতো, এর প্রথম কারণ হচ্ছে কি লং ডিস্টেন্স। এটা অনেক লং ডিস্টেন্স পড়তো,
ঠিক আছে। 2 নাম্বার কারণ কি হচ্ছে, আমাদের একটা লং ডিস্টেন্স। 2 নাম্বার হচ্ছে ওই জন্য টাইম বেশি লাগতো, এখান থেকে এখানে আসতে ওদের 1-1.5 বছর লেগে যেত। 2 নাম্বার। 3 নাম্বার কারণ হচ্ছে কি, 3 নাম্বার কারণ হচ্ছে ওদের এখানে টাইম বেশি লাগতো। আর 3 নাম্বার হচ্ছে আমাদের যদি বা চলে আসতো এখানে, ঠিক আছে, কোনোরকম করে, তো ওরা যে আসতো ঘোড়াফোড়া নিয়ে, মাল বহন বেশি করে নিয়ে যেতে পারতো না স্থলভাগে। চলে তো আসবে কিন্তু মাল নিয়ে যাওয়া চাপ হয়ে যাবে, বা ওখান থেকে বেশি মাল নিয়ে আসতে পারবে না, আমাদের ফ্রিতে দেবো না কিছু। 4 নাম্বার কি হচ্ছে, যে দুর্গম রাস্তা। প্রথম রাস্তাটা কিন্তু সহজ ছিল না, অনেক দেশ থেকে পেরিয়ে আসতে হতো, অনেক জঙ্গল ছিল মাঝে মাঝে, অনেক মরুভূমি ছিল মাঝে মাঝে, অনেক পাহাড় পর্বত ছিল মাঝে মাঝে। প্রথম হচ্ছে রাস্তা, ওই জন্য ওরা কি করতো, আরবদের কাছেই করতো। সেকেন্ড কি ছিল, এখানে যতগুলো দেশ ছিল না, সব দেশের আলাদা আলাদা নিয়ম ছিল, সব দেশ তাদেরকে ট্যাক্স লাগাতো। কোথায় যাচ্ছ, এই ট্যাক্স দাও তারপরে যাও, ট্যাক্স দাও তারপরে যাও, ওই করে করে মানে প্রচুর চাপ হয়ে যেত ওদের, ঠিক আছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যখন মানে ইসলামিক ধর্ম প্রসার হলো, তাই তো, তারপর থেকে তুর্কিরা কি করলো, এই অঞ্চলটা দখল করে নিল। আর যখন তুর্কিরা এই অঞ্চলটা যখন দখল করলো না, যখন তুর্কিরা এই অঞ্চলটা দখল করলো, আরবের পুরো অঞ্চলটা, তখন ওরা প্রথম যেটা করলো সেটা বললো যে এখান দিয়ে আমরা কাউকে যেতে দেবো না যারা ইসলামিক নয়, ঠিক আছে। যারা ইসলামিক নয়, বেসিক্যালি যারা ঈসাই ধর্ম মানে হচ্ছে আমাদের খ্রিস্টান, এই খ্রিস্টানদেরকে ওরা বললো যেতে দেবো না। যখন খ্রিস্টানরা যখন এদিকে আর যেতে পারবে না, তখন ওদের মধ্যে কি সৃষ্টি হবে এবার, হ্যাঁ, আরো ক্রেজিনেস, ওরা পাগল হয়ে যেত, ইন্ডিয়া যেতে পারবো না। হ্যাঁ, যদি ওরা মাল নেয়, আরবদের কাছ দিয়ে মাল নিতে হবে, ইন্ডিয়া মশলা বা ইন্ডিয়া যা যা জিনিস। এই হয়ে গেল ফার্স্ট ব্যাপার। তো ওরা প্রথম যে তোমাদেরকে তো আমরা তো এখানে অন্য ধর্মের লোককে যেতেই দেবো না, সব থেকে বেশি খ্রিস্টানদেরকে যেতে দেবো না। আর সেই সময় ওয়ার্ল্ডে দুটো শক্তি প্রচার, মানে দুটো ধর্ম প্রচার প্রসারে লেগে পড়েছিল, একটা খ্রিস্টানিজম, একটা ছিল ইসলামিজম। ইসলাম ধর্ম পুরো ওয়ার্ল্ড ব্যাপক হবে, আর খ্রিস্টানরা চাইছিল খ্রিস্টান ধর্ম ওয়ার্ল্ড ব্যাপক, ওই নিয়ে একটা ঝামেলা চলছে, বুঝতে পারছি। তো কাদের জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেল ল্যান্ড রুট? খ্রিস্টানদের জন্য। কারণ কেন? তুর্কিরা এই অঞ্চল দখল করে নিয়েছে। তুর্কি এখানকার ছোট ছোট রাজ্য যারা তখন ইসলামিক ছিল না, ওই রাজারা যখন আসতে কি হলো, দখল করে করে সব জায়গায় ইসলামিক অঞ্চল তৈরি হলো, ওরা আর ওখানে যেতে যাবে না। তাহলে এদের এই ইউরোপিয়ান রাজারা কি হয়ে গেল, কি হলো, প্রবলেমে পড়ে গেল। তো এই যে আমি যে কথাটা বললাম, এটা কোন পয়েন্টের মধ্যে পড়বে? এই যে পুরো কথাটা বললাম, এটা সামাজিক কারণ। আমি কারণটা আগে বলিনি, এটা ডেভেলপ করতে হবে। যেমন আমরা এত কি বললাম, কি পড়েছিলাম তার আগে, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া 1 নম্বর পয়েন্ট। আর এই যে ঘটনাটা বললাম, এটা কিসের মধ্যে পড়বে? এটা সামাজিক কারণ, সামাজিক কারণে পয়েন্ট হবে এটা, ঠিক আছে। আমরা পয়েন্ট কি, ভারতে কেন এসেছিল তারা, তাই তো, মেন কজেস কি ছিল, কজেস অফ ইন্ডিয়ান ইনভেনশন ইন বাই দ্য ইউরোপ, তাই না। তো এর ফার্স্ট কজেস কি ছিল না, ইন্ডিয়ার এক জিওগ্রাফিক্যাল লোকেশন, তাই স্ট্রং জিওগ্রাফিক্যাল লোকেশন 1 নম্বর কজেস। 2 নম্বর কজেস কি ছিল, সামাজিক কারণ, সোশ্যাল কজেস। সোশ্যাল কজেস ছিল এগুলো, কারণ ওদের ট্রেড ফ্রেড বন্ধ করে দিয়েছিল। সোশ্যাল কজের মধ্যে আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। অনলাইনে যারা আছে তারা ভালো করে লিখো, হ্যাঁ, একদম নিজের মতো করে লিখো, টেনশন নেবে না কিছু, ঠিক আছে। সোশ্যাল কজেস হয়ে গেল, সামাজিক কারণ হয়ে গেল। সামাজিক কারণে পরে হবে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ আমি একটু পরে বলে দিয়েছি, তাও একবার লিখে নেব যে ধর্মীয় কারণ কি ছিল না। সেই সময় ওয়ার্ল্ডে দুটো শক্তি, দুটো পাওয়ারফুল রিলিজনের জন্ম হয়, ঠিক আছে। একটা কি ছিল ইসলামিক, একটা কি ছিল খ্রিস্টানিজম, তাই তো। এই যে এই দুটো, তারা কি চাইছিল যে ওয়ার্ল্ড ধরে একজন চাইছে ইসলামিক ধর্ম প্রসার হবে, আর ওয়ার্ল্ড ধরে কিছু লোক চাইছে যারা খ্রিস্টান ধর্ম প্রসার হবে। এই উদ্দেশ্য একটা মানুষের মাথায় কাজ করে, তাদেরও মাথায় কাজ করে যে ইন্ডিয়া যাব। এবারে ইন্ডিয়ায় এসে তারা কি করবে, নিশ্চয়ই
ওরা চাইছিল দেশটা এত ভালো, এখানে এসে যদি ইসলামিক ধর্ম প্রচার করে দিই, এখানে এসে বলে খ্রিস্টান ধর্ম প্রচার করে দিই, তাই তো? তাহলে পুরো আমাদের হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। কি যদি খ্রিস্টান ধর্ম মানে প্রত্যেক জায়গায় কি হবে, খ্রিস্টানিজম হয়ে যাবে, সব জায়গায় চার্চ ফার্চ সব গঠন করে হয়ে যাবে, ঠিক আছে? তার সাথে বৈবাহিক সম্পর্ক হয়ে যাবে, করেওছে তারা, খ্রিস্টানরা করেছে, সেটা আমরা দেখব। বুঝতে পেরেছি কেসটা? তা আমরা কি দেখলাম? ধর্মীয় কারণ। এবার হবে ইকোনমিক্যাল কজেস। এবার মেন পয়েন্ট লিখবো ইকোনমিক্যাল কজেস, ভারতে কেন এসেছিল। দেখ, আমরা এই যে কারণগুলো লিখবো না, এগুলোর অনেক পজিটিভ আর নেগেটিভ মানে দিক মিলিয়ে মিশিয়ে লিখবো, ঠিক আছে? তো আমরা লিখবো কি ইকোনমিক্যাল কজেস। তো ইকোনমিক্যাল কজেস বা অর্থনৈতিক কারণ কি থাকবে যার জন্য ইন্ডিয়াতে আসবে তারা। না, আমরা এটা দুটো দিক, ইন্ডিয়ার দিক দিয়ে ইকোনমিক্যাল কজেস দেখলে ইন্ডিয়া অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর উন্নত ছিল, তাই তো? আমি কি বললাম, ইন্ডিয়াতে সেই সময় কিছু ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যেত যেটা ওয়ার্ল্ডে ফেমাস ছিল। যেমন 1 নাম্বার একটা জিনিস লিখবো, যেটা মশলা, লিখে রাখবো। মশলাকে কি বলে? স্পাইস। আর একটা কি? ব্ল্যাক পেপার, BLACK, ব্ল্যাক পেপার, PEPPER, ব্ল্যাক পেপার মানে কি? গোলমরিচ। গোলমরিচ ওদের ফেমাস জিনিস ছিল, গোলমরিচ ওদের ফেমাস জিনিস ছিল। যখন ভাস্কো ডা গামা আসে এখানে, ভাস্কো ডা গামা এসে পরে ওইখান থেকে গোলমরিচ নিয়ে যায় প্রথম, আর গোলমরিচ নিয়ে যায় না, ওটা বিক্রি করে দেয় কোথায়? ইউরোপে। ও এটা কিনে নিয়ে যায় 1 টাকায়, আর ওখানে কত টাকায় বিক্রি হয়েছিল জানো? কত গুণ লাভ করেছিল? আন্দাজ বলো কত গুণ লাভ করতে পারে ওই গোলমরিচ? ইউরোপে যখন যে পরে বিক্রি করলো, তো কত গুণ লাভ করতে পারে কেউ বলো আন্দাজ? একটা জিনিস, আমাদের ভারতের জিনিস ইউরোপে কত গুণ লাভ করতে পারে? হ্যাঁ, কত গুণ লাভ করতে পারে আন্দাজ বল? 60 গুণ বেশি লাভ করেছিল, 60 টাইম। ঠিক আছে, 60 গুণ। মানে 1 টাকায় যদি 100 টাকায় কিনে নিয়ে গেছিল এখান থেকে, ওখানে বিকেছিল কত? 100 টাকায় কিনে নিয়ে গেলে 6000 টাকা। ভাবা যায়? যদি 1 লাখ টাকা এখানে কিনে নিয়ে যেত, তখন কত টাকায় বিকতো? 60 লাখ। ভাবা যায় কি লাভ ছিল? এটা ভাস্কো ডা গামা করেছিল। যখন ও দেখেছে তারপর অবাক হয়ে গেছে, ও এটা কি ভাই, এরকম নাকি? এটাই ছিল সোনেকা চিড়িয়া, যেখানে কি জিনিস পাওয়া যাচ্ছে এটা আমাদের ওখানে 60 গুণ 70 গুণে বিক্রি হচ্ছে। দিয়ে যেয়ে পরে ওর বউয়ের কাছে চলে যায়, ওর বউকে দিয়ে দেয় ব্ল্যাক পেপার, বলে আমি নিয়ে এটা কি করবো। ব্যাস, ওখানে ওর বউ আগে কিস্তি ফিস্তি দেয়, দিয়ে ঘর থেকে বার করে দেয়। হ্যাঁ সত্যি, বুঝবিও না এইসব জিনিসগুলো, এই জন্য বিয়ে করতে হবে। প্রতীক সব বুঝে, সব বুঝে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে ও বুঝে না। প্রতীক এবছর দুর্গা পুজো অসুরের পুজো করে, জানিস? অসুরের ভক্ত প্রতীক, না প্রতীক? তুই পুজোতে কোথায়, এখানে বেল করেছিলিস না অন্য বাড়িতে? ঠাকুর দেখলি? কত চুপচাপ থাকতে পারিস ভাই? বাড়িতে তো চুপচাপ থাকে, এখানেও তুই চুপচাপ থাকিস, কিন্তু তোর ভিতরে যে হারামিগুলো করে চলে সেটাই জানে না। প্রতীক চাইলে ওর বাবাকেও চেটে দিতে পারে, চেটে দেয় মনে হচ্ছে মাঝে সাঝে, তাই না? কি বাবা তোরা দিকে আসছে, এইসব হয়তো বলে, তাই না? প্রতীকের ট্যালেন্ট আছে, বহুত আস্তে কথা, ও আস্তে বলে। প্রতীক ঠিক আছে। তা আমরা নেক্সট, আমরা অর্থনৈতিক কারণে আমরা কি বললাম তাহলে? যে প্রথম হচ্ছে এখানে আমাদের কি পাওয়া যেত? ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ, ডিফারেন্ট টাইপ অফ স্পাইস, মশলা, ঠিক আছে। তারপরে কটন, ইন্ডিয়ার কটন, ঠিক আছে, ইন্ডিয়ার কটন ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস কটন। আর চায়না কি করবে? এই কটনটাকে ডুপ্লিকেট করবে,
ঠিক আছে, হ্যাঁ। কিভাবে চায়না কি আবিষ্কার করে? রেশম কিট, তাই না? রেশম কিট কিভাবে আবিষ্কার করে চায়না? হঠাৎ আবিষ্কার করে দিল। মানে এখান থেকে স্যাম্পল নিয়ে কিভাবে রেখে ওদের রানী একদিন চা খাচ্ছিল, ঠিক আছে, ওই গাছের নিচে রানী রাজা সবাই, হ্যাঁ সত্যি। আর চা খাওয়ার সময় ওই গাছের ইতে কীট পড়ে গেছিলো, ওই যে রেশমের ইটা, ওটা পড়ে চায়ের এসে পড়ে গেছিলো। গরম চা ছিল, ওখান থেকে ফুটে ওটা বেরিয়ে এসেছিলো। প্রথম ওরা দেখতে পায়, এটা তো আজের জিনিস, ওখান থেকে ওরা অ্যানালাইসিস করে যে এটাতে এরকম হতে পারে, ঠিক আছে। ওখান থেকে ওদের রেশম কিট আবিষ্কার হয়েছে, ঠিক আছে। শুধু আপেল পড়েই যে এটা হয়েছে সেটা না, নিউটনের মাথায় আপেল পড়েছিল না, হ্যাঁ, আর আরেকজনের রেসে চায়ে পড়েছিল, কি বলে, রেশম কিট পড়েছিল, সেখান থেকে রেশম আবিষ্কার হয়। চাইনিজ রানী আর কি, কিং, ঠিক আছে। তো চাইনিজদের হেভি বড় হিস্ট্রি আছে, হেভি হিস্ট্রি আছে। চাইনিজদেরকে থেকে আমরা টানিনি, কারণ চাইনিজদেরকে যদি এখানে টানতাম না তো ক্লাসটা অনেক অনেক এক্সটেন্ড হতো, ঠিক আছে, তো আমরা টানবো না। তো হ্যাঁ চলবে তো, এখন বহুত হিস্ট্রি আছে। হিস্ট্রি মানে পড়ালে এমন হবে যে মানে সারা জীবন হিস্ট্রি পড়তে হবে। আর হিস্ট্রি পড়ার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে, হিস্ট্রিকে না ভালোবাসতে হবে, ঠিক আছে। আর ভালোবাসাটা আমি তৈরি করে দিতে পারি, সেটা চাপ নেই, ঠিক আছে। এমনি না, মানে হিস্ট্রির প্রতি, ঠিক আছে, হিস্ট্রির প্রতি ভালোবাসা আমি তৈরি করে দেবো, সেটা চাপ নেই। আমার ভুল হয়েছে, তোদেরকে আমি মাধ্যমিক 9, 8-এ পাইনি, তাই না? ওই সময় যদি তোদেরকে পড়াতাম তাহলে যে গ্র্যাজুয়েশনটা পাস করতিস, তারপরে সিভিল সার্ভেন্ট হয়ে যেতিস। হ্যাঁ, তোদের নিশ্চয়ই আমাদের মতো স্যার ছিল যারা গাইড করতো অন্তত ভালোভাবে, তাই না? ব্যবসা করতো না। আর আমাদেরকে কি নোট দিয়ে দিত 9, 10-এ, পড়ে যা। তখন বাবরকে দেখে পড়ার ইন্টারেস্ট লাগতো না, রাগ লাগতো, সালা এটা আজকে পড়তে হবে, কতক্ষণ ইতিহাসটা ছাড়বো। হ্যাঁ, এই আকবরের রাজপুত পলিসি কত কিছু আসতো না, কিন্তু যদি এইভাবে সে সময় একটা বুঝিয়ে দিত, ঠিক আছে। আমি এটা ভাবি তোদেরকে পড়ে লাভ নেই, আমি আবার ক্লাস 9, 10-ই পড়াবো, ভবিষ্যতে ওরা ভালো হবে। হ্যাঁ, ওই করে যাই, বল, যাকে ছেলে মেয়ে কর, তারপরে দেখছি আমি, ঠিক আছে। তো আমরা কি লিখলাম, কি কারণ লিখছি, কি কারণ লিখছি? ইকোনমিক্যাল। তো ইকোনমিক্যাল ফার্স্ট কারণ আমরা বুঝতে পারছি যে কেন ইন্ডিয়াতে এইসব জিনিস পাওয়া যাচ্ছে। কটন ওয়ার্ল্ড ফেমাস, আর ইন্ডিয়ার কটন জানে মানে এইদিকে সবাই জানতো, ইউরোপে, এর উপর ঠান্ডার দেশে কি ইউজ করবে? গামছা। আমাদের এগুলো তো গামছা ইউজ করে নেব, কিন্তু ওখানে কি ইউজ হবে? গরমের পোশাক বেশি। এটা তো ওটা যাবে ইন্ডিয়ার পোশাক, ইন্ডিয়ার কটন এত সুন্দর ছিল যে ওটাতে মানে হেভি গরম, ঠান্ডাকালে গরম লাগতো, গরমকালে ঠান্ডা লাগতো, এমনভাবে কটনের জিনিসগুলো তৈরি করতো। ইন্ডিয়ার কটন এমন হতো, বলুন, একটা আংটি যেটা আছে না আমাদের, এটার ভিতরে পেরিয়ে এভাবে ঢুকিয়ে দিত, তো এইভাবে থেকে একটা শাড়ি পেরিয়ে আসতো, এত মোলায়েম ছিল ইন্ডিয়ার কটন। ওয়ার্ল্ড ফেমাস, যত বড় বড় রাজারা থাকতো তারা ইন্ডিয়ার কটন ইউজ করতো। চায়না যখন এটা আবিষ্কার করলো না, চায়না কি করতো, এখান থেকে প্রোডাকশন করলো, প্রথম সব প্রোডাকশন করে দিল আরবদেরকে। আর এখানে এক জায়গায় ম্যানুফ্যাকচারিং হতো, চায়নাতে ইউনিটটা পশম তৈরি হতো, এখানে ম্যানুফ্যাকচারিং হতো, আর ম্যানুফ্যাকচারিং দিত মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং এ দিত মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়া থেকে তৈরি, আর তারপর এখান থেকে হু করে বিক্রি হতো, ঠিক আছে। চায়না এখন থেকে এরকম নয়, জন্ম থেকে ওরকম ওরা, ঠিক আছে। ওরা জানো তো, ইন্ডিয়া ছাড়াতে কারোর পশম নেবে না। ওরা পশম যখন আবিষ্কার করলো, কটন যাই করলো, করার পর ওরা এক ম্যানুফ্যাকচারিং ইউনিটে কী করলো, ওদের জায়গায় নাম দিল মেড ইন ইন্ডিয়া, তারপরে মাল বিক্রি করতে হবে। আর হিউজ বিক্রি হলো, মানুষও নিয়ে নিচ্ছে, যেটা ইন্ডিয়া মানে চোখ বন্ধ করে নিত, ইন্ডিয়াকে আর কিছু না, ইন্ডিয়া যে নাম শুনেছে ইন্ডিয়ার, ও ঠিক আছে। তারপরে ব্যাস ইন্ডিয়ান মার্কেটটা কী হবে, আস্তে আস্তে শেষ হবে। এখন কি হয়েছে, শেষ হয়ে গেছে কটন মার্কেট। তারপরে ব্রিটিশরা আসবে, এখন ওগুলো তো গল্প আছে, কত গল্প বলবো, বুঝতে পারছো তো আমরা। তো সামাজিক, আমরা কি কারণ বললাম, অর্থনৈতিক কারণ হচ্ছে এগুলো হেভি ইম্পর্টেন্ট। ইউরোপের বাজারে প্রচুর ডিমান্ড ছিল, ইউরোপের বাজারে আমাদের এই ইকোনমিক্যাল এইসব জিনিসের প্রচুর ডিমান্ড ছিল। আর ওরা যখন এখানে আসবে, কি দিয়ে এগুলোকে নিয়ে যাবে, ওরা কি দেবে আমাদেরকে?
সোনা দেবে, কারণ তাছাড়া তারপর সেই সময় বাটার সিস্টেম চলতো। আর যদি কিছু খাবার দাবার দিয়ে যেত তারা তাও দিতে পারি, কিন্তু খাবার দাবার ওরা দিতে পারবে? ওদের কাছে কী খাবার দাবার থাকবে? ওদের কাছে কিছুই নেই। তো যা দেবে আমরা ওগুলোকে নেবো না, তো আমরা আমাদেরকে সোনা দিলে আমরা এগুলো সোনা দিয়ে হিসাবে নিয়ে যেতাম। বুঝতে পেরেছি? তো আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশ তখন পুরোটাই কি ছিল? সমৃদ্ধ ছিল। আর আমি যদি এখানে রিপোর্ট দিই যে ওয়ার্ল্ডে যখন যদি জিডিপি এখন ধরি না, এই জিডিপির টপ র্যাঙ্কে কে ছিল? ইন্ডিয়া এক্সিস্ট করতো। 32% পুরো 1 থেকে 1500 অবধি। হ্যাঁ, কত ছিল? কত ছিল? কত পার্সেন্টেজ জিডিপি ছিল? 32%। এই ওয়ার্ল্ডের যদি পুরো 100 জিডিপি হয়, তো ইন্ডিয়ার অ্যাকচুয়াল এই সময় জিডিপির পার্সেন্টেজ ছিল 32%। 32% জিডিপি। কোন টাইমে? 1500 সালে, ধরুন 1498 সাল, এই সময় 1 থেকে পুরো 1500-তে। এই যে পুরো 80-তে ইন্ডিয়ার জিডিপি 32%, অ্যাবাউট 32 থেকে 35%, যেটা ওয়ার্ল্ড জিডিপি। ওয়ার্ল্ডে যদি 100 জিডিপি হয়, মানে ওয়ার্ল্ডে 100টা ট্রানজ্যাকশন হয়েছে, তো ইন্ডিয়ায় কত টাকা ট্রানজ্যাকশন করেছে ধরে নাও, ইন্ডিয়ায় জিডিপি প্রডিউস করেছে কত? 32%। মানে ভাবা যায় একটা। তো বুঝতে পারছি ইন্ডিয়া কি কান্ট্রি ইকোনমিক দিক দিয়ে। ইকোনমিক রিজন তো সব থেকে ইম্পর্টেন্ট ছিল ইন্ডিয়া, ঠিক আছে? তো সেই ইন্ডিয়া নেমে জিডিপি রেকর্ড 5.6 এরকম হয়ে দাঁড়াবে 2.4, ঠিক আছে? এই 2021-22 জিডিপি কন্ট্রিবিউশন ইন দ্য ওয়ার্ল্ড 1.6, 2.4, এবারে এই সিঙ্গেল ডিজিটে দাঁড়াচ্ছে। মাইনাসও চলে যায়, মানে মাঝে মাঝে -1.0 যেতেই পারে, মাইনাস তো যায় না বেসিক্যালি বলছি। তো আজকে জিডিপি কন্ট্রিবিউশনে ওয়ার্ল্ডে 6 নম্বর 5 নম্বর এইসব জায়গায় ক্যাম্প করে, কিন্তু ইন্ডিয়া একসময় টপ মোস্ট কান্ট্রি ইকোনমিক্যাল কন্ডিশন দিক দিয়ে। তো ইন্ডিয়াকে আমরা বুঝতে পারছি ইন্ডিয়ার মধ্যে কি কি ছিল অ্যাট দ্যাট টাইম। ইন্ডিয়ার মধ্যে কি ছিল? সব ছিল। তো লোক কেন ইন্ডিয়াতে আসবে না? কি কি দরকার হয় একটা মানুষের, একটা দেশের? কি কি দরকার হয়? খাবার দাবার, যেটা ইন্ডিয়াতে ছিল। থাকার জায়গা ইন্ডিয়াতে ছিল। ভালো ওয়েদার ইন্ডিয়াতে ছিল। জল ইন্ডিয়াতে ছিল। সব সব ওরা জলে আরবের লোকেরা তো জলের জন্য মরে যেত, তো ইন্ডিয়া থেকে জলও নিয়ে যেত। ভাবা যায়? তো মানে পাগল করার জায়গা একটা ইন্ডিয়া, ঠিক আছে? সবাইকে স্বপ্ন দেখে ইন্ডিয়ার মেয়েদেরকে বিয়ে করবো, সত্যি। খুব করে বলে দেয়। হ্যাঁ, ক্রিস গেল করবে বিয়ে এবার। এইবার একটা কথা, ইউরোপ, আমি এখানে আমরা ইকোনমিক্যাল কজেসগুলো বললাম, কারণ কি? আর তার মধ্যে মেইন কারণ এরা ইন্ডিয়ায় আসার মেইন কারণ কি বলতো? এগুলো তো কারণ আছে, ঠিক আছে? এবার ইন্ডিয়া তো এবার মেইন হচ্ছে জলপথ। ওরা ইন্ডিয়াতে জলপথকে ওরা আসবে, তাই তো? ভাস্কোটা ইন্ডিয়ার আসার একটা জলপথে আসার মেইন কারণ থাকবে, এখানে কি হবে? আরবরা তাদেরকে, তুর্কিরা তাদেরকে কি করবে? ব্যান্ড করে দেবে, ঠিক আছে? এবার যখন এরা ব্যান করে দেবে তখন এরা কি হবে? ছটফট করবে তো ইন্ডিয়ার মাল পাওয়ার জন্য, ঠিক আছে? ছটফট শুরু হবে একদম পুরো। কি করা যাবে ইন্ডিয়াতে যাওয়ার জন্য? কি করা যাবে ওদের মাথায়? তো ওদের ইউরোপে না বিভিন্ন রাজারা, ওদের ইউরোপে সব থেকে বেশি পাওয়ার কাদের ছিল বলতে পারবে? ইউরোপে সব থেকে বেশি পাওয়ার কাদের ছিল? গ্রিসদের, রোমানদের, তাই তো? রোমান, গ্রিস, ফ্রান্স, তারপরে স্পেন, এইসব দেশে। তখন ইংল্যান্ডের অত পাওয়ার ছিল না। আর তাদের মধ্যে পাওয়ার কাদের ছিল? হ্যাঁ, তাদের মধ্যে বেসিক্যালি পাওয়ার যার সব থেকে বেশি ছিল সেটা ছিল কার? পোপদের। পোপ মানে কি? যাজক। যারা ধর্ম নিয়ে, খ্রিস্টানিজম ধর্মকে যারা কি করে, যারা এইসব ধর্ম নিয়ে, ধর্মর মানে ধর্মগুরু আর কি, খ্রিস্টান ধর্মগুরু। এই যে পোপ বা যাজক, যারা কি করতো, তারা মিটিংয়ে বসে বিভিন্ন জায়গায়। আর ওদের বিভিন্ন দেশের না এই ধর্মগুরুরা, তারা দেশের মধ্যে আলাদা থাকলেও ধর্মগুরু কিন্তু এক থাকতো ওদের, মানে ধর্মগুরুদের তাদের প্রচুর মিল থাকতো, বুঝলে? ধর্মগুরু যেটা বলতো সেটা কি হবে? সবাই ফলো করবে, সব দেশ ফলো করবে।
দেশে দেশে যুদ্ধ হতে পারে, কিন্তু ধর্ম দিক দিয়ে সব ঠিক আছে। ফ্রান্স মানে রাশিয়াকে ধর না ই করছে, ফ্রান্স ইউকে ঠিক দেখতে পাচ্ছে না, কিন্তু আবার ধর্মের সময় সব ঠিক। তো ওরা ধর্মরা ডিসিশন নিত। ভ্যাটিকান সিটি নাম শুনেছো? ভ্যাটিকান সিটি তো পোপ বসতো, তারপরে রোমে পোপ বসতো। ওখানে পোপ যখন ওখানে বসতো না, তো রাজাদের সব রাজার দিক দিয়ে সব দেশ থেকে প্রতিনিধিত্ব আসতো, যে আজকে মিটিং আছে। তো ওরা প্রথম একবার মিটিং বসাল রোমে মিটিং ডাকা হলো, কী করা হবে, ঠিক আছে, কি করা হবে, যে আমাদের সাথে ইন্ডিয়ার বেসিক্যালি ওই যে আমাদের পশ্চিম দিক দিয়ে আমাদের বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে স্থলপথে, ঠিক আছে। সবাই মিটিংয়ে এসে সব রাজারা আছে, ঠিক আছে, সব দেশের রাজারা এসছে ইউরোপের, যে স্থলপথে যখন যাওয়া যাবে না তাহলে আর কী করতে হবে। একটাই পথ খোলা ছিল, এদের কাছ থেকে মাল কেনো, ইন্ডিয়ার মাল বা এইসব জায়গার মাল তাদের কাছে আরবদের কাছ দিয়ে কিনো। তো হিউজ টাকা লাগছিল, ঠিক আছে। তখন পোপরা বললো ঠিক আছে, রাজাদের মধ্যে ঠিক করলো যে একটা নতুন কোনো পথ আবিষ্কার করা হয়। যদি আমরা জলপথ দিয়ে ইন্ডিয়া যেতে পারি, তাহলে আমাদের এইসব যে ঝামেলাগুলো, ব্যারেলগুলো, সেই ব্যারেলগুলো কী হবে, হেঁটে যাবে। আর সেই সময় জলপথের একটা মানে যুগ সৃষ্টি চলছিল, মানে যেটাকে কি বলবো, মানে একটা জিওগ্রাফিক্যাল ডিসকভারি চলছিল সেই সময়। তো এই প্রথম ওই ধর্ম আলোচনার ফলে জিওগ্রাফিক্যাল ডিসকভারি একটা রিজেন্ট শুরু হয়। জিওগ্রাফিক্যাল ডিসকভারির একটা কি শুরু হয়, একটা নতুন অধ্যায় শুরু হয়। কারা শুরু করে, কারা এটার অনুমোদন দেয়? পোপরা, ধর্মযাজকরা, খ্রিস্টান ধর্মযাজকরা। তারা কি বলে সব রাজাদের মধ্যে, চলো শুরু করা যাক কি, জিওগ্রাফিক্যাল ডিসকভারি, যে ভারতের খোঁজ করব কোন দিক দিয়ে, জলপথ দিয়ে, যেখানে সব দেশেই আছে কিন্তু কম বেশি, স্পেন, পর্তুগিজ সবাই আছে, ঠিক আছে। আর সব দেশ কী করবে, এবার নেমে পড়বে ভারতের খোঁজ। চলো আমরা যদি ভারতের খোঁজ ডাইরেক্ট নিতে পারি জলপথের মাধ্যমে, তাহলে আমাদের এই জায়গাটাতে আর চাপ হবে না। এই যে এখানে আরবদের এত ঝামেলা, আমরা এই ঝামেলা থেকে মুক্ত হয়ে যেতে পারবো, তাই তো। আর ভারতের খোঁজ পেলে আমরা ডাইরেক্ট ভারতের সাথে বাণিজ্য করতে পারবো। শুধু ভারত নয়, এইসব কান্ট্রির সাথে আমরা পুরো বাণিজ্য করতে পারবো। আর এটা আমাদের সর্বশ্রেষ্ঠ আমাদের একটা অ্যাচিভমেন্ট থাকবে। পোপরা বলে ঠিক আছে, দিয়ে সবাই কি করবে, নৌকা নিয়ে বেরিয়ে পড়বে। তো নেক্সট আমাদের পয়েন্ট হবে কি, জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ। তাহলে আমরা কি লিখলাম, জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ বাই কে দেবে, অনুমোদন কে দেবে, এটার অনুমোদন দিচ্ছে কে, পোপরা, ধর্মযাজকরা। যাও ভারতের ডিসকভারি করো। আর এই তো যদি বলে এখানে, হ্যাঁ আমি এখানে একটা বলে দিই, এই যে ঘটনাটা 1453 সালে এখানে ট্রেড রুট ব্লকড বাই তুর্কিজ, যে অটোমানরা ছিল, তারা অটোমান তুর্কিজরা কত সালে ট্রেড রুটটা ব্লক করে দেয়, 1453। এটা লিখে রাখবেন, আমি বলতে ভুলে গেছি, ঠিক আছে। যে 1453 সালে অটোমান যে তুর্কি সাম্রাজ্যটা ছিল, যারা কি করেছিল, ট্রেডটা বন্ধ করে, যার ফলে ওর যাজকরা কি করবে, বসবে, তারা আলোচনা করবে, তখন বলবে যে জিওগ্রাফিক্যাল ডিসকভারি হবে। এবার কারা করবে, বাই দ্য ইউরোপের কান্ট্রিজগুলো কারা থাকবে, স্পেন থাকবে, পর্তুগাল থাকবে, ফ্রান্স থাকবে, ডেনমার্ক থাকবে, সবাই থাকবে। আর এই প্রথম যে পাটা দেবে এই ডিসকভারিতে, সেই দেশটার নাম থাকবে কি, হ্যাঁ স্পেন, লিখবো স্পেন ডিসকভারির জন্য প্রথম তাদের যারা নৌ যোদ্ধা থাকবে তাদেরকে কি বলবে, বেরিয়ে পড়বে, ঠিক আছে। স্পেন প্রথম কাজ শুরু করবে। সেকেন্ড যে পদক্ষেপ নেবে, তাহলে সেই লোকটার নাম কি হবে, কোন দেশ, পর্তুগিজ। সেকেন্ড যে দেশটা এইটা প্রথম নেমে যাবে, সেই যে দেশটা সাকসেসফুল নিয়ে আসবে, সেই দেশটার নাম কি, পর্তুগিজ। আর পর্তুগিজের একজন রাজা, যে এটাকে নিয়ে একদম মানে ওর মাথা ব্যথার কারণ হয়ে যাবে, আর যিনি এটার উপর পুরো অ্যানালাইসিস করবে, আর ইনি এই পর্তুগিজের রাজা, যার নাম থাকবে হেনরি। উনি প্রথমবার বলবে যে আমাকে ভারতের খোঁজ করতেই হবে, আর ওয়ার্ল্ড জুড়ে ও কি করবে, নেভিগেটেড শুরু করে দেবে। নেভিগেট বুঝো তো, হ্যাঁ, যাতায়াত আর কি। তো তারপরে তার নাম হবে হেনরি দ্য নেভিগেটেড।
তার নাম, রাজাটার নামই হয়ে যায় হেনরি দ্য নেভিগেটেড। আর ও প্রথমবার একটা নাবিক স্কুল তৈরি করবে, যেখানে শিক্ষা দেওয়া হবে কিভাবে এক্সপ্লোর করব আমরা, কিভাবে আমরা ম্যাপ তৈরি করব ওয়ার্ল্ডের, কিভাবে আমরা খুঁজবো ইন্ডিয়াকে। এগুলো সব কার মাথায় থাকবে? হেনরি, কিং হেনরি, একজন রাজা হেনরি, পর্তুগাল রাজা। আর ওই জন্য তাকে বলা হয় হেনরি দ্য নেভিগেটেড। তো লিখে রাখবো, হেনরির কথা লিখে রাখবো। পর্তুগিজ প্রিন্স হেনরি এস্টাবলিশড SAILING স্লাইং স্কুল, SAILING স্লাইং স্কুল। পর্তুগিজ প্রিন্সেস হেনরি, ঠিক আছে, এস্টাবলিশড, কি বললাম, পর্তুগিজ কিং এস্টাবলিশড স্লাইন SAILING স্কুল। এই স্কুলে কি হবে তাহলে, কি শেখানো হবে স্কুলে? এখানে ম্যাপ তৈরি হবে ওয়ার্ল্ডের, এখানে নেভিগেশনের কাজ শুরু হবে, এখানে নেভিগেশনের কাজ শুরু হবে, এখানে ওয়ার্ল্ডের ম্যাপ তৈরি হবে, ঠিক আছে। কিভাবে ইন্ডিয়ার খোঁজ হবে এখান থেকে, এই স্কুলে মেন কে থাকবে, এই স্কুলের তত্ত্বাবধানে কে থাকবে? হেনরি। আর হেনরি, তখন হেনরিকে কি বলা হবে? হেনরি দ্য নেভিগেটর। ওর নাম থাকবে, ওর নাম হয়ে যাবে ওয়ার্ল্ড জুড়ে হেনরি দ্য নেভিগেটর। তাহলে পর্তুগিজ রাজা একদম কি করে নিচ্ছে তখন? একদম পুরো ভিড়ে দিয়ে জীবন লাগিয়ে দিয়েছে, তাই তো? ঠিক আছে। তো পর্তুগিজ আমাদের মেইন টপিক থাকবে, কিন্তু পর্তুগিজ জানার আগে আমরা একটা লোকের নাম জেনে রাখবো, ঠিক আছে, কারণ আমাদেরকে ফ্রান্স কি বলে স্পেনটাকে আমাদেরকে গল্পটা করে নিতে হবে, নাহলে পর্তুগিজটা ঢুকে গেলে না পর্তুগিজ পুরো শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা স্পেনটা একটু অ্যানালাইসিস করে দিই। স্পেনের রাজা ছিল, স্পেনের রাজা কি করবে? হ্যাঁ, স্পেনের রাজারাও কি করবে? শুরু করবে, ওই প্রথম শুরু করবে। ও বেসিক্যালি অনেক যোদ্ধাকে পাঠায়, তার মধ্যে একটা যোদ্ধা যে থাকে, যোদ্ধা বলতে নাবিক, যার হাতে দায়িত্ব পড়ে, তার নাম থাকে, স্পেনের রাজা যাকে পাঠায়, স্পেন নিয়ে একটু লিখে রাখবো, সেটা হচ্ছে কলম্বাস বলে একজন নাবিকের, ঠিক আছে। কলম্বাসের উপর দায়িত্ব পড়বে 1492 সালে, ঠিক আছে। কলম্বাসের উপর দায়িত্ব পড়বে 1492 সালে, হ্যাঁ, স্পেনের কলম্বাস অ্যাকচুয়াল ফার্স্ট, হ্যাঁ। তো 3 আগস্ট 1492 সালে কলম্বাস কি করবে? 3 আগস্ট 1492 সালে, যারা অনলাইন আছে সব লিখতে থাকো, হ্যাঁ, এগুলো সব, মানে এগুলো সব তোমাদের মেন্সে কোয়েশ্চেন আসবে, ফিলিমসে না আসলেও সব মেন্সে টাপাটাপ কোয়েশ্চেন দেবে, ঠিক আছে, একদম। তো 3 আগস্ট 1492 সালে কে হবে আমাদের? 3টে জাহাজ নিয়ে পড়ে, একটা জাহাজের নাম থাকবে কি? একদম পিন্টা, আর একটা সান্তা, আর একটা নিনা। পিন্টা, সান্তা, আর একটা নিনা, এই 3টে জাহাজ, SANTA সান্তা, একটা পিন্টা, PINTA পিন্টা, একটা নিনা, NINA নিনা। এই জাহাজগুলো নিয়ে পরে কি করবে? বেরিয়ে পড়বে। কে বেরিয়ে যাবে? কলম্বাস। কোথা থেকে বেরিয়ে যাবে? স্পেন থেকে। আর 1492 সালে এসে পরে একটা দ্বীপে পৌঁছে যাবে, তাই না? ম্যাপে যাই, এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোবে, এখানে একটা দ্বীপ থাকবে, এই দ্বীপে এসে পরেও ধাক্কা মেরে যাবে। দ্বীপটার নাম কেউ বলতে পারবে? দিয়ে নাম বলতে পারলে আমাকে জানাও, তারপরে আমি ঠিক বলবো। তো এখান থেকে কলম্বাস বেরিয়ে আসবে ইউরোপ থেকে, আর এখানে ধাক্কা মারবে, ধাক্কা মারার পর ও কি হবে? এই রুটটা ধরে নিবে, ও ঠিকই যাচ্ছিল, ঠিক আছে। তো দ্বীপে যখন ধাক্কা মারলো, তারপর থেকে রুট ওর কি হয়ে গেল? ঘুরে গেল। আর যখন এই 1492 থেকে 94 সালে এখানে নামলো, কত সালে? 1494 সালে নামলো, আর চিৎকার করে উঠলো আর বললো, আই গট কি? ইন্ডিয়া, চিৎকার করে করে বলছিল, ঠিক
একদম ও পশ্চিম দিক হয়ে চলে গেছে, দিয়ে চলে গেছে যে দ্বীপটাতে পৌঁছেছে মেন এই জায়গায় কিছু লোকজনকে দেখতে পেয়েছে, দিয়ে চিৎকার করে কি বলেছে, আই গট দিয়ে চিৎকার করে বলেছে। আর তো নাম দিয়েছে নিউ ওয়ার্ল্ড, নাম দিল জায়গাটা নিউ ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপর থেকে তো কলম্বাস কি ভেবেছে, আমি ইন্ডিয়ার খোঁজ করে ফেলেছি, ঠিক আছে, তাই ও আই গট করে চিৎকার করলো। আর ওখানকার লোকেদের যারা স্থানীয় লোকে ছিল, তারা আদিবাসী ছিল, তাদেরকে নাম দিল রেড ইন্ডিয়ান। তাই আমেরিকাতে রেড ইন্ডিয়ান লোক পাওয়া যায়, তাই না, ওদের আদিবাসীকে রেড ইন্ডিয়ান বলি, কেন ও ভেবেছিল, তাই ও বলেছিল, বুঝতে পেরেছি। কিন্তু ও এটা ইন্ডিয়ার খোঁজ করেনি, এটা পরে জানতে পারলো, সে ভুল প্রমাণিত হলো যে এটা ইন্ডিয়া নয়, ঠিক আছে। তারপরে কি হবে, 1501 সালে স্পেন থেকে আরেকজন যাবে, তার নাম থাকবে আমেরিগো, ঠিক আছে। হ্যাঁ, আগের গল্প লিখিস না, শুনেছিস? আরে সব শুনো না, লিখতেও শুরু করো এগুলো। দ্বীপটার নাম তো আমি তোমাদেরকে বললাম, যে কেউ জানো, যারা 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 বলো আমাকে, আমি তো বলবোই সেটা। তাহলে 1492 সালে একজন গেল, তার নাম ছিল কলম্বাস, দ্বীপে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে ঘুরে গেল কোন দিকে, পশ্চিম দিকে, আর চলে গেল আমেরিকা, ঠিক আছে। ওখানে লোকেদের রেড ইন্ডিয়ান নাম দিল, ওখানে 3টে জাহাজ নিয়ে গেছিলো, প্রথমে চিৎকার করে উঠলো আই গট, কিন্তু তারপরে দেখলো এটা গট নেই, এটা ছাগল হয়ে গেছে। তো কি হলো, তারপরে ও জায়গাটার নাম দিয়েছিল নিউ ওয়ার্ল্ড। তো কোন জায়গাটার নাম হবে নিউ ওয়ার্ল্ড, আমি এগুলো বলছি, এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন হবে, এই শুনতে ভালো লাগলো যে কোন জায়গাটাকে নিউ ওয়ার্ল্ড বলা হয়, কোন জায়গা হবে, আমেরিকা। আমেরিকা যখন নিউ ওয়ার্ল্ড বলা হবে মানে কি এই নয়, এটা নাম দিয়েছিল নি খোঁজের জন্য, এটা রিলেটেড আছে, এই নয় যে ওখানে অনেক কিছু আবিষ্কার হয়, অনেক কিছু হয়, ওখানে সব কিছুর হেড অফিস আছে বলে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো চিৎকার করলো কি, আই গট করে চিৎকার করলো, তো নিউ ওয়ার্ল্ড নাম দিল। তারপরে ও চলে আসবে, চলে আসার পর স্যার গুনা নাহি কি বলছি, তারপরে আমেরিগো বলে একটা লোক, ওকে ও পর্তুগিজ স্পেন থেকে যাবে, কিন্তু লোকটা ছিল ইটালিয়ান, ঠিক আছে। লোকটা ছিল যে আমেরিগো 1501 সালে, লিখে রাখবো 1501 সালে আমেরিগো নামে একটা লেক আবার কে পাঠালো, স্পেনের রাজা পাঠালো তাকে। স্পেনের রাজা স্পেন থেকে আবার কি হলো, ও ডাইরেক্ট আমেরিকা গেল, ঠিক আছে, স্পেন থেকে ডাইরেক্ট আমেরিকা গেল। আমেরিগো বলে নাম লোকটা, ঠিক আছে, আমেরিগো, লোকটার নাম ছিল AMERIGO, আমেরিগো, AMERIGO, আমেরিগো, ঠিক আছে, ঠিক আছে। কে পাঠিয়েছিল আমেরিগোকে, স্পেনের রাজা। স্পেনের সেই সময় আমাদের আর এই কথাগুলো লোক ছিল আমেরিগো ইটালিয়ান লোক ছিল, কিন্তু স্পেনের রাজার তরফ দিয়ে গেছিল, ঠিক আছে, ওখানে এসে কাজ করতো। আর যখন গেল, যাওয়ার পর কি হলো, ওকে কি বললো, ওর নাম অনুযায়ী কি হলো, ওর নাম, জায়গাটার নাম হলো আমেরিকা। আমেরিগো নাম অনুযায়ী যাবে, জায়গাটার নাম হয়েছে কি আমেরিকা, ঠিক আছে। ও জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করে, সব জায়গাগুলো দেখে, তার দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল মাপে, বিভিন্ন জায়গাগুলোকে দেখে, তার কীভাবে সি রুটটাকে ভালোভাবে করে, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি পুরো মানে প্রতিষ্ঠাতা, ওই যে ওইটার জন্যই যায়, ঠিক আছে, ওইভাবে বিভিন্নভাবে এক্সপ্লোর করে অনেক কিছু কথাবার্তা জানায়, ঠিক আছে। তারপরে কি হয়, আমেরিগোর নাম অনুযায়ী আমেরিকার নাম হয় কি আমেরিকার নাম হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পেরেছি। 1501 সালে ঠিক আছে। আমরা পর্তুগিজ কিন্তু এখনো শুরু করতে পারিনি, মনে আছে, পর্তুগিজ কিন্তু আমরা এখনো শুরু করতে পারিনি। এবার একটা লোকের নাম থাকবে, যার নাম থাকবে ফার্ডিনান্ড ম্যাগালেন, হ্যাঁ, যেটাকে বললে কি বল, ম্যাগলেন বলে না, আমরা লোকটার নাম লিখে রাখবো, হ্যাঁ, FERDINAND লিখে রাখবো সবাই, FERDINAND, ম্যাগলেন, MAGELLAN,
MAGELLAN, ম্যাগলেন। এই ম্যাগলেন কি করেছিল? একেও পাঠিয়েছিল স্পেনের রাজা, একেও পাঠালো। আমি কেন লিখাচ্ছি, কারণ আছে। এই ম্যাগলেনকেও পাঠালো কি স্পেনের রাজা, আর এ কিন্তু ছিল পর্তুগিজের, মানে ওর সিটিজেনশিপ ছিল পর্তুগিজের, কিন্তু কাজ করতো কোথায়? স্পেন রাজা। এবার কি হয়, ওগুলো ছোট ছোট দেশ, ঠিক আছে, ওরা পাশাপাশি অনেক কাজ করে, অনেকে থাকে স্পেনে, কিন্তু রোজ ডিউটি করতে যায় ওখানে, ঠিক আছে, পর্তুগালে এরকম থাকে। ইউরোপ তো ছোট ছোট দেশ, মানে আমাদের ইন্ডিয়ার মতো দেশে ধরে নাও, ইন্ডিয়ার মতো দেশে ওদের 20টা দেশ ধরে ঢুকে আছে, 5টা 20টা মিনিমাম তো 15টা দেশ ঢুকে আছে সব এক জায়গায়, ইন্ডিয়ার মতো জায়গায়, ঠিক আছে, ইউরোপে। তো ওরা তো যাতায়াত করবেই না, আমাদের যেমন একটা স্টেট যায়, ওদের ওরকম দেশ যায়। এবার কি হবে, এই ম্যাগলেন, আমরা নাম শুনেছি, এ কি করেছিল বলো তো? MAGELLAN, এই প্রথম জলপথে ওয়ার্ল্ডকে ভ্রমণ করেছিল, ঘুরেছিল ওয়ার্ল্ডকে। জলপথে প্রথম কে ভ্রমণ করেছে ওয়ার্ল্ডকে? ম্যাগলেন। পড়ে না এটা ছোটতে? হ্যাঁ, ভুলে গেছে। কি অবস্থা। তো ম্যাগলেনে কি হয়েছিল, ওয়ার্ল্ডকে প্রথমবার কি করেছিল? ঘুরেছিল। কিসে? জাহাজে, জলপথে প্রথম ওয়ার্ল্ড প্রদক্ষিণ করেছিল যে লোকটা, সেই লোকটাকে স্পেনের রাজা পাঠিয়েছিল। লোকটা ছিল পর্তুগিজের, লোকটার নাম ছিল ম্যাগলেন, এফ ম্যাগলেন, ঠিক আছে। এই এফ ম্যাগলেনে কি হয়েছিল, ওয়ার্ল্ডকে জলপথে পুরো ঘুরেছিল। আর এই যখন ঘুরতে ঘুরতে একটা জায়গায় আসে, হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে যায় সেখান থেকে ও এসে পরে নিজের জায়গাতে ফিরে আসে, দিয়ে বলে পৃথিবী কি আছে, গোল আছে। এও বলে পৃথিবী গোল আছে, অনেক লেট করে ফেলে বলতে গিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এও বলে পৃথিবী গোল আছে, তাদের আমাদের অনেক আর্যভট্ট বা অনেক আগেই বলে দিয়েছে। এই প্রমাণ করে দিয়ে পৃথিবী গোল আছে, যেতে এক জায়গা থেকে আবার এক জায়গায় আসে। আর এ যেতে যেতে না কি হয়, ও মসলা আইল্যান্ডে খোঁজ করে দেয়। মসলা আইল্যান্ড, হি ডিসকভারি মসলা আইল্যান্ড, MASALA, মসলা আইল্যান্ড। একটা এমন আইল্যান্ড খোঁজে যে আইল্যান্ডে ছোট হলেও ও আইল্যান্ডটাতে, মানে ওই যে এইটাতে, দ্বীপটাতে শুধু মশলাই দেখতে পেয়েছে, আর দেখে পুরো পাগল হয়ে গেছে যে এটা কোন জায়গায় চলে এসেছি ভাই, ঠিক আছে। জায়গাটাও কিন্তু ডিসকভার করে, এটা আমরা পড়ি না, এটা আমাদের চলে যায়, কিন্তু এটা ঠিক কোয়েশ্চেন আসবে তোমাদের এখান থেকে, UPSC BCS ঠিক দেবে। কে ডিসকভার করে? ম্যাগলেন। কোন জায়গাটা ডিসকভার করে? মসলা আইল্যান্ড। আর মসলা আইল্যান্ডের অ্যাকচুয়াল নাম কি? এর অ্যাকচুয়াল নাম হচ্ছে মালুকু, MALUKU, মালুকি আইসল্যান্ড, অ্যাকচুয়ালি মালুকি আইসল্যান্ড। মসলা আইল্যান্ডের আরেক নাম হচ্ছে মালুকি, MALUKU, MALUKU, ঠিক আছে, MALUKU, মালুকু আইল্যান্ড, যেটা আছে কোথায় না, যেটা আছে মালয়েশিয়া। আমাদের এখন যেটা মালয়েশিয়া বলছি, সেটাকে ও মসলা আইল্যান্ড বলে ডিটেক্ট করেছিল। হ্যাঁ, পুরো জায়গাটাতে মশলা দেখতে পেয়েছি আইল্যান্ডটা। না না, ওটাতে শুধু মশলাই দেখতে পেয়েছি। মানে ধরলাম তোমার কাছে তোমার একটা বাইক দরকার, বাইকের মেন পার্টস কি? ইঞ্জিন। তুমি একটা জায়গায় দেখলে শুধু ইঞ্জিনই আছে, বাইকটা কোথায় পাবে? ভারতে হচ্ছে বাইক সব ছিল, ইঞ্জিন, বাইক, চাকা ফাঁকা, মানে চলতো একটা অ্যাকচুয়ালি। এখানে রাজা ছিল, থাকার জায়গা ছিল, অ্যাটমসফিয়ার ছিল, খাবার দাবার ছিল, সব কিছু ছিল। মশলা খেয়ে কী হবে, এখানে মাছও পাওয়া যেত, মাংসও পাওয়া যেত, সব পাওয়া যেত, বুঝতে পারলে, ওইরকম জিনিস আর কি। দিয়ে এ তো পুরো ঘুরে বেড়াচ্ছে। যখন এ ঘুরে ফুরে ও বেসিক্যালি চলে যায় কোথায়? ফিলিপিন্সের নামে। কে? ম্যাগলেন। ফিলিপিন্স ও তো এক্সপ্লোর করে সব জায়গা, ফিলিপিন্সে যায়, এক্সপ্লোর করতে যায়, দিয়ে একটা আদিবাসী ট্রাইবকে দেখে, তাদেরকেও এক্সপ্লোর করতে যায়, তারপরে একে এক্সপ্লোর করে দেয়। হ্যাঁ,
খুব খুশি পেলি বল, অনেকদিন ও কীভাবে মারা গেছে এটা ওর জানার ইচ্ছে। ওকে এবার সব বলবো কে কীভাবে মারা গেছে। দিয়ে একে ফিলিপিন্সের ট্রাইবেলরা মেরে দেয়, ঠিক আছে। এ গ্রেট ম্যাগলিনের যে জলপথটাকে পুরো রাউন্ড দিয়েছিল, পৃথিবী রাউন্ড কে দিয়েছিল? একমাত্র দিয়েছিল ম্যাগলিন। ম্যাগলিন কোয়েশ্চেন দেয়, পৃথিবী রাউন্ড কে দিয়েছিল? ম্যাগলিন। আর সেই জলপথে দিয়েছিল, আর এই বলেছিল পৃথিবী গোল জলপথে দিয়ে। আর এই কি হয়েছিল পরে, কিসে মারা গেছিল? ফিলিপিন্সে যে পরে ওখানকার ট্রাইবেলদের হাতে মার্ডার হয়েছিল। লিখে রাখো। তাহলে ও কাকে বলেছিল যে মানে পৃথিবী গোল? ও ফিরে এসেছিল তো, ফিরে আসার পর আবার হ্যাঁ যাবে না। ও আচ্ছা। এই যে মদের নেশা, এবার একটা মাতাল ধরলে মারা গেছে, তুই বললি মাতালটা মারা গেছে, কিন্তু মাতালটা বলে গেছে মদের নেশা, তো মারা গেলে কিভাবে বলে যাবে মদের নেশা হয়? এটা যে আমরা জানতে পেরেছি, মাতালটার কাছ থেকে জানতে পেরেছি, কিন্তু মাতালটা মদ খাওয়ার পর মারা গেছে, তো কিভাবে জানতে পারবো? নিশ্চয়ই প্রথমবার মদ খাইনি, এর আগেও মদ খেয়ে অনেক ঘরে বলতো যে বিশাল নেশা, তাই না? হ্যাঁ, প্রথমবার খেলে তো মাতাল হতো না, ওর সাথে তো আরো অনেক লোক ছেড়ে যেত। ঠিক আছে, আমরা স্পেনটা আমরা বুঝলাম যে স্পেনে এই ঘটনাটা ঘটেছিল। এবার আমরা কি লিখবো তাহলে? স্পেনের পর এই দুটোই কান্ট্রি ছিল যারা কি আবিষ্কার করেছিল। পয়েন্ট আমাদের কি ছিল আমরা ভুলে যাচ্ছি না, কি ছিল পয়েন্টটা আমাদের? ডিসকভারি, জিওগ্রাফিক্যাল ডিসকভারি। মানে এখন কি চলছে? জিওগ্রাফিক্যাল ডিসকভারি, জিওগ্রাফিক্যাল খোঁজ চলছে পুরো ওয়ার্ল্ডে। কাদের? ধর্ম যারা করতো তারা তাদের অনুমতি নিয়ে খোঁজ চলছে। তার মধ্যে স্পেন অনেকগুলো জায়গায় হাত লাগিয়েছে, যেমন আমেরিকা আবিষ্কার বলে ফেলেছে, আমেরিগোর নাম অনুযায়ী আমেরিকার নাম হয়েছে। এবার পর্তুগিজ বেরোবে, তাই তো? তো পর্তুগিজ পয়েন্ট দিয়ে দেবো। তো আমরা পর্তুগিজ লিখবো। পর্তুগিজের যে লোকটা প্রথম দায়িত্ব পায় কোথায় যাবার? এক্সপ্লোর করতে যাওয়ার, তাই না? জিওগ্রাফিক্যাল এক্সপ্লোর করতে, সেই লোকটার নাম চলে আসে, লিখে রাখবো নামটা, বার্থলোমেও। বার্থলোমেও নাম শুনেছো? এই বার্থলোমের বিয়েতে আমরা গেছিলাম সবাই। হ্যাঁ, প্রত্যেক মিতবর ছিল। এটা ওর পুরো নাম। কি নাম? বার্থলোমেও। আমরা একে ছোট কথা হয়েছিল বিয়েটা, কোথায় হয়েছিল বিয়েটা? এর বিয়েটা হয়েছিল তোমার গোয়াতে। পর্তুগিজ না? তো বার্থলো, একে আমরা ছোট করে বার্থলো বলবো, এত বড় ওর নাম। ওই 1488 সালে দায়িত্ব পড়ে কিসের? এক্সপ্লোর করার, কি? জিওগ্রাফিক্যাল এক্সপ্লোর করার। হ্যাঁ, প্রথম দায়িত্ব পড়ে কার উপর? বার্থলো। এ বেরিয়ে পড়ে পর্তুগাল থেকে, ঠিক আছে? একে বার করবো পর্তুগাল থেকে। তাহলে যে রাজা থাকে জন টু, পর্তুগাল অ্যাট দ্যাট টাইম পর্তুগাল কিং জন টু, দ্বিতীয় জন, ঠিক আছে? আমাদের এখানে একটাই জন আছে, সিনেমা করে বেড়ায়, তাই না? তো ওদের দ্বিতীয় জন আর কি, জন টু, ঠিক আছে? এই যে জন টুর কিং, সে কি করলো? অ্যাপয়েন্ট করলো কাকে? বার্থলোকে, যে যাও এক্সপ্লোর করো। আর এ এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লো। এর বন্ধু ছিল একজন, ঠিক আছে? আর ওর অনেকগুলো জাহাজ ফাজ নিয়ে বেরিয়ে যায় এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আসতে থাকে, ঠিক রুট কিন্তু দেখে নেয়, আফ্রিকার কাছে আসে, এখানে একটা জায়গায় আসে, একটা দ্বীপের কাছে এখানে এসে ওরা অনেকটা চলে আসে, দেখতে পাচ্ছ তো? ওখানে দেখা যাচ্ছে, হ্যাঁ?
তা আফ্রিকার কাছে এখানে অনেকটা চলে আসে পুরোটা। তাহলে এইদিকে গেলে কিন্তু ভারতবর্ষ, ওরা অ্যাজামশন করে 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 চলে আসে কোথায়? এখানে। এখানে একটা জায়গাতে আসে, যে জায়গাটার নাম কি? হ্যাঁ, কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ, আফ্রিকা। তো ওরা চলে আসে কেপ অফ গুড হোপ। কেন নাম হয়েছিল কেপ অফ গুড হোপ? কেন নাম হয়েছিল কেপ অফ গুড হোপ? গুড হোপ মানে কি? ভালো আশা। কিন্তু এটা প্রথমে নাম ছিল না। হ্যাঁ, মুঘল ডাইনাস্টির ক্লাস শেষ হয়ে গেছে, ইউটিউবে আমি দিয়ে দেবো, ক্লাসগুলো সব এডিটিং চলছে, টেনশন নিও না, সব পেয়ে যাবে ইউটিউবে। তো প্রসেনজিৎ বর্মন। এবার কেস কি আমরা দেখছি? কেপ অফ গুড হোপ, তাই তো? কেপ অফ গুড হোপ, ঠিক আছে। এই যে কেপ অফ গুড হোপ, আগে কিন্তু নাম ছিল না কেপ অফ গুড হোপ, এটার নাম ছিল কেপ অফ স্ট্রম। কেপ অফ স্ট্রম, স্ট্রম মানে কি? আর ওর আশা রেখে এখানে একটা জায়গা ছিল, এই জায়গাটা কি ছিল? সব থেকে বেশি কি ছিল? এখানে প্রচুর স্ট্রম হতো, আর এখানে সব জাহাজ ফাজ সব এখানে কি হয়ে যেত, ওরা মানে এখানে থেকে আর কেউ যেতে পারতো না, এখানে সব এখানে ঢুকে যেত জায়গাটা, এমন একটা অ্যাটমসফিয়ার একটা খারাপ ছিল। কিন্তু কেপ অফ স্ট্রম ওই জন্য নাম হয়নি, কিন্তু মনে রাখবে কেপ অফ গুড হোপ, যেটা আফ্রিকার নিচে একটা দ্বীপ, ওই দ্বীপের কাছে আসে, একদম আফ্রিকার এই নিচ পয়েন্টটা। এখানে এসে কিন্তু তখন আসার পরে কিন্তু এই নামটা প্রথমে নাম হয়নি, নাম কি হয়? কেপ অফ স্ট্রম। কেপ অফ স্ট্রম। কেন নাম হয় স্ট্রম? কারণ এখানে আসাতেই ওর যে বন্ধুর জাহাজটা ছিল না, ওদের দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? এত ঝামেলা বাঁধে যে জায়গাটার নামই হয়ে যায় কি? কেপ অফ স্ট্রম। ওর বন্ধু জাহাজের সাথে দুজনের ভালো দায়িত্ব ছিল, ঠিক আছে? এত ঝামেলা হয় দিয়ে ওখানে আর একটা দ্বীপ আছে, এইভাবে ওরা এখান থেকে আসে, আর লাস্ট তারপরে এখান থেকে ওদের মতবিরোধ পার্থক্য হয় অনেক, দুজনের নাবিক ছিল, দিয়ে এই আমাদের কি নাম ছিল? বার্থলো। এখান থেকে ফিরে চলে যায় আবার কোথায়? পর্তুগিজ। এই যখন পর্তুগিজ ফিরে চলে যায়, পর্তুগিজ রাজা ফাজা সবাই আসে, সবাইকে এক্সপ্লোর করে যে এরকম এরকম আছে, ম্যাপ মানে 4টা দিয়ে দেয় আছে, তখন সবাই বুঝে যাইছি, তো অনেক দূর চলে গেছিল, দিয়ে ওকে প্রচুর বলে যে এখান থেকে আমরা হয়েছে, এখানে আমাদের ঝামেলা হয়েছিল, তাই এই জায়গাটা আমরা নাম দিয়েছি কেপ অফ স্ট্রম। দিয়ে বলে ঠিক আছে, এই নামটা কিন্তু কেপ অফ স্ট্রম না, এটাকে একটা ভালো আশা আছে এখান থেকে আমাদের ইন্ডিয়া যাওয়ার। দিয়ে এখান থেকে নামটা রাজা চেঞ্জ করে দেয়, কি নাম দেয়? কেপ অফ গুড হোপ। যে ওই জায়গাটা যেখানে গেছিলে এটা নাম দিলাম কেপ অফ গুড হোপ। গুড হোপ, ভালো আশা আছে এখান থেকে কোথায় যাওয়ার? ভারত যাওয়ার। মানে বুঝতে পারছো ভারতের উপর কিরকম লেগে পড়েছে ওরা? তোমরা তেমনি কোনো মেয়ের উপরেও লাগো না, 1-2 বার যাও, তারপরে বলে ভাই আমি একে ভালোবাসি, বলে না ভাই আমি করবো না, তারপর ছেড়ে দিস অন্য মেয়ে, তাই না? দেখতে পাচ্ছে প্রত্যেক আলাদাই। না, অনেক অপশন ছিল, কিন্তু ওরা একটা জিনিসে যাইতো। বুঝতে পেরেছি আমরা এখানে গল্প? হ্যাঁ, গল্প বুঝে গেছি তাহলে। যে এখান থেকে চলে যায়, কে চলে যায়? বার্থলো। বার্থলো চলে যাবে, বার্থলোর মন খারাপ হয়ে যাবে 1488 সালে, যে আমরা ভারত খুঁজতে পেলাম না, ঠিক আছে? কিন্তু বার্থলো কি খুঁজে গেল? আফ্রিকা খুঁজে গেল, কেপ অফ গুড হোপ। নেক্সট, এবার যাওয়ার পর নেক্সট একজন লোকের নাম আসবে যাকে অ্যাপয়েন্ট করবে। 3টে লোক নাম আমরা জানবো বেসিক্যালি, এদের যে নামগুলো জানবো আমরা এখানে পর্তুগিজ পড়বো, আমরা কিছু কিছু নাম জানবো, বার্থলো জানবো, ভাস্কো ডা গামা জানবো, তারপরে ক্যাব্রেল জানবো, তারপরে আলমেডো জানবো, আলবুকাক জানবো, কানু দা নিনো জানবো, নরওয়ে জানবো,
তারপরে ডিসুজা জানবো, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো নেক্সট লোকটা যার দায়িত্বে পড়বে তার নাম থাকবে কি ভাস্কো ডা গামা। লিখবো, চলো ভাস্কো ডা গামা, পয়েন্ট দিয়ে দাও। লিখবো 1498। ভাস্কো ডা গামার জন্ম হয় 1460 সালে, মারা যায় 1524। 1460 সালে মারা যায় 1524। কিভাবে মারা যায় ওকে বলে দিই নাকি আগে? ভাস্কো ডা গামা ম্যালেরিয়াতে মারা গেছিল, আর ভারতে মারা গেছিল, কোচিনে মারা গেছে, ঠিক আছে। ওই ম্যালেরিয়াতে মারা, ওর ইটা এখনো আছে, কবরটা আছে এখনো, গেলে দেখতে পাবে, ঠিক আছে। ও গভর্নর হয়ে এসেছিল এখানে, ও প্রথমে তো হয়ে নাবিক হয়ে এসেছিল, তারপর আবার গভর্নর হয়ে এসেছিল। ও গভর্নর হয়ে আসার পরে এখানে যখন দায়িত্ব পায়, তারপরে ভাস্কো ডা গামাকে গভর্নর অ্যাপয়েন্ট করে। ভাস্কো ডা গামা 1524 সালে মারা যায়, ঠিক আছে। মজা পেয়েছিস? ম্যালেরিয়া রোগ হয়ে গেছিল ওর, ঠিক আছে। এবার কি হবে? ভাস্কো ডা গামা জন্ম হয় 1460 সালে, মারা যায় 1524 সালে ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা দায়িত্ব পায় 8 জুলাই 1497। 8 জুলাই 1497 ভাস্কো ডা গামা 8 জুলাই 1497 দায়িত্ব পায়, বাড়ি থেকে বেরিয়ে পড়ে জাহাজ নিয়ে। মৃত্যুর তারিখ নোট করব, মৃত্যুর তারিখ নোট করে রাখতে পারো, কারণ ও সেই সময় ভাস্কো ডা গামা সেই সময় হয়েছিল, মানে আমাদের এখানেও ও সেই সময় গভর্নর হয়ে এসেছিল, ঠিক আছে। লিখে রাখতে পারো ভাস্কো ডা গামা যেহেতু, অন্যদের না, ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট আর কি। তো ভাস্কো ডা গামা বেরিয়েছে 8 জুলাই 1400 কি একটা জাহাজ নিয়ে বেরোয়। জাহাজটার নাম কি? ও যে জাহাজে থাকে কি নাম থাকে? কি? গাব্রিয়েল, GABRIEL, সাউ গাব্রিয়েল, SAO সাউ গাব্রিয়েল, GABRIEL, GABRIEL, গাব্রিয়েল। জাহাজটার নাম সাউ গাব্রিয়েল, GABRIEL, গাব্রিয়েল। এই যে গ্যাব্রিয়েল নামক জাহাজে ও বেরিয়ে পড়ে। টোটাল 4টে জাহাজ থাকে, তার মধ্যে ও যে জাহাজে থাকে সেটার নাম কি থাকে? গ্যাব্রিয়েল। আর ওই জাহাজটাতে 170 জন যাত্রী নিয়ে এরা বেরিয়ে পড়ে, 170। এইটা আমি লিখে দিয়েছি কেন বলো তো? কারণ এইভাবে কোয়েশ্চেন আছে, ক্রোনোলজিক্যাল কে কে এসেছিল এটা কোয়েশ্চেনটা আসবে। এমনকি এই কোয়েশ্চেন কেবিসিতেও জিজ্ঞেস করেছে, কোন মেনেকা করোড়পতিতে, ঠিক আছে, যে প্রথম বলে দেখো কারা এসছে একটা কোয়েশ্চেন। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কি বললাম? ভাস্কো ডা গামা বেরিয়ে পড়ে কত সালে? 1497 সালে 8ই জুলাই, 170 জন লোক নিয়ে। তার মধ্যে তার ভাইও ছিল, কি নাম ছিল? পোলো ডা গামা। একদম পোলো ডা গামা, ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা বেসিক্যালি তার যখন জন্ম হয়, তার পিতা এইসব লাইনে ছিল। ও পরে যখন উত্তরাধিকার পায়, সে হিসাবে নাবিক হিসাবে কাজ শুরু করে। ভাস্কো ডা গামাকে যত মনে হয়, কিন্তু ততটাই ছিল না। অনেক কি ছিল, মানে হ্যাঁ চালাক তো থাকবে, তাছাড়া তোর মতো হলে চুপচাপ থাকবে তো। প্লাস ক্রুড যেটা বলে, মানে কি হলে মায়া দেওয়া ছিল না, এই জায়গায় আগুন লাগিয়ে দিয়েছিল ভাস্কো ডা গামা আস্তে আস্তে। তো ভাস্কো ডা গামা আসে, বেরিয়ে যায় 170 জন আসতে। অনেক প্রথম তো ওদের তো জানা থাকবে কত দূর অব্দি? কেপ অফ স্ট্রং, যেটা নাম দিয়ে দিয়েছে কি? কেপ অফ গুড হোপ। দিয়ে কেপ অফ গুড হোপ পর্যন্ত আসে। আসার পর কি করে, ওখান থেকে এবার ওকে নিজের রাস্তা টুক করতে, তখন এখান থেকে যায়, ঠিক আছে, যেতে থাকে। দিয়ে এখান থেকে যাবে, আর যাওয়ার পর এই আফ্রিকারই একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে মালিন্দি, মোজাম্বিকের একটা জায়গা আছে, MALINDI, মালিন্দি, MALINDI, যেটা হচ্ছে
মোবাজা মালিন্দি আফ্রিকার একটা জায়গা, মোবাজা মালিন্দি। এ মালিন্দিতে চলে যায়, কে যায়? ভাস্কো ডা গামা। দিগন্ত সাহা, কোটি টাকার কোয়েশ্চেন করেছো তুমি কিন্তু। তাহলে মালিন্দিতে চলে যায় কে? তাহলে ভাস্কো ডা গামা এখান থেকে এসে মালিন্দিতে চলে যায়। মোবাজা, মোবাজা তার নিচে, মোবাজা MOBASH, মোবাজা, মোবাজা, তারপরে উপরে যায় মালিন্দি। এগুলো রেস্ট নেই। মালিন্দিতে যখন যায় না, যাবার পর ওরা একটা লোকের সাথে পরিচিত। সব জায়গায় আফ্রিকাদের সাথে ইন্ডিয়া বাণিজ্য করে কিন্তু, আর আফ্রিকার সাথে ইন্ডিয়ার কিভাবে, ইন্ডিয়া থেকে আফ্রিকার এই যে জায়গাগুলো বেশিটা দূর নয়, দেখো ডিস্টেন্স, তো এগুলো নিয়ে ইন্ডিয়ারা জলপথেই কিন্তু বাণিজ্য করে, ঠিক আছে? এগুলো ওর সব খবর লাগিয়ে রেখেছে। তো এখান থেকে যদি কোনো একটা, আফ্রিকা থেকে যদি কোনো একটা পায়, তখন বললো ঠিক আছে, কারণ ভিতরে তো ঢুকতে পারবে না, আফ্রিকার এগুলো তো ইসলামিক ছিল, তোর তো চাপ আছে। ও এখান থেকে একটা ইন্ডিয়ান লোকের সাথে পরিচিত করবে। গুজরাটে থাকতো লোকটা, লোকটার নাম ছিল, কে ছিল? আব্দুল মানিক। আব্দুল MANIK, আব্দুল মানিক, আব্দুল মানিক, ABDULMANIK। এই আব্দুল মানিক, না আজ ব্রেক হবে না, আজকে ছেড়ে দেবো ডাইরেক্ট, ঠিক আছে? আজ ব্রেক হবে না, আজ ডাইরেক্ট ছেড়ে দেবো 10 মিনিটের মধ্যে। আবার এটা পরশু দিন, তাই তো? পরশু দিন আবার এখান থেকে শুরু হবে, একদম পুরো ডিটেলস আমরা ঢুকে যাব। এ পড়াতে পড়াতে মাঝে অন্য সাবজেক্ট চলে আসে, হেজি হয়ে গেলে খুব চাপ হবে, কেমন যেন একটা হয়ে যায়, মাথাটাও বিগড়ে যায়। নাহলে একদম সেট করে শুরু হতো আর একদম পুরোটা শেষ করে দিতাম, এটাই বেশ ভালো। ঠিক আছে, দেখছি। তো কি বললাম, কি নাম ছিল? আব্দুল মানিক। এই লোকটার নাম আমরা কিন্তু ভুলেই গেছি, আর এই লোকটার জন্য কিন্তু ভারতে আসতে পেরেছি, একে ভারত দেখিয়েছে এই লোকটা। আমরা কি ভাবি ভাস্কো ডা গামা মানে ভাস্কো ডা গামায় এসছে, তাই না? কিন্তু ভাস্কো ডা গামাকে তো জিনিসটা জানতে হবে কীভাবে এসছে, কী হয়েছে। ওর একার পথ সঙ্গী কতটা ছিল? মালিন্দি টু কেপপুর, একা এইটুকু শুধু এসছে, বাদ বাকি ওর কি ছিল, সব চলছিল। এই মালিন্দি থেকে ওই আব্দুল মালিক কি করলো, ওকে বলে চলো বেটা, ঠিক আছে, দেখ শুরু করলো যাওয়া, জলপথ দিয়ে শুরু করলো। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে ও এইসব পরে কোথায় পৌঁছে গেল? কালিকট। কালিকট সেই সময় যে রাজারা ছিল, যার নাম ছিল জামুরিন। 1498 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে 20 মে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা কোথায় চলে এলো? ইন্ডিয়া। 20 মে। কতদিন লাগলো চলো হিসাব করো এবার জলপথে। দেখো আমি বলে দেবো এখানে কখন এসেছিল, এই ডেটটাও আমার জানা আছে, মালিন্দিতে কখন এসেছিল ভাস্কো সেটাও জানা আছে, তারপরে এখানে কখন এসেছিল সেটা জানতে। তোমাদের অত জেনে লাভ নেই, কী করবে, PhD করবে নাকি, ঠিক আছে? কিন্তু যেটা আসবে এটা মনে রাখবে, 8 জুলাই বেরিয়েছিল আর 20 নভেম্বর ঢুকেছিল। তো কখন, ডেটটা কখন? 20 মে, ঠিক আছে? কি হবে কেসটা? 20 মে নাকি 21 মে? না 20 মে। হেন্স যদি দেখো তোমরা সবাই বলো যে আমি এই যে পড়াচ্ছি তো কী দেখে পড়াচ্ছি কি এইসব, তো তোমরা যদি বই ফলো করবে, তোমরা NCERT বই ফলো করতে পারো, সতীশচন্দ্র বা তোমার হচ্ছে বিপিনচন্দ্র, ঠিক আছে, তাই না? এই দুটো বই আমিও এগুলো ফলো করেছি এক সময়, তোমরা ওখান থেকে ফলো করতে পারো। আর বাইরে কোনো কিছু বই ফলো করো না, আশা করছি এটা বলতে সবাই। NCERT একটা সতীশচন্দ্র এনসিয়েন্টের জন্য, আর এই মিডিয়ামের জন্য কি, মডার্নের জন্য কি বিপিন, একদম বিপিনচন্দ্র বইটা ফলো করতে পারেন। NCERT বই যদি বলো তো মডার্নের জন্য। তো আমরা কি লিখলাম, চলে এলো ভাস্কো ডা গামা। এসে পরে কালিকট, এই যে এই জায়গাটা আমি এখান থেকে বড় করে করছি বলতে,
এখানে ভাস্কো ডা গামা চলে আসবে। আর সেই সময় এখানে যে রাজা থাকবে সে রাজার নাম থাকবে কি? জামোরিন। জামোরিন একজন হিন্দু রাজা থাকবে, হিন্দু কিং। জামোরিন কোন বংশ থেকে বিলং করবে এগুলো যেমন অনেক মাথায় কোয়েশ্চেন আসবে। বেসিক্যালি এইসব জায়গায় না চোল, চেরা, বুঝলি তো, এই চেরা ডাইনেস্টি চলতো। তো চেরা ডাইনেস্টি যখন এখান থেকে হেঁটে যাবে না, তারপর থেকে এখানে বিভিন্ন রাজ্যে ভাগ হয়ে যাবে ছোট ছোট। যেমন এখানে একটা যেমন কালিকটে একটা রাজা হয়ে যাবে, কালিকট, ঠিক আছে। তারপরে একটা রাজা হয়ে যাবে এখানে কোচিন, কোচিনের রাজা হয়ে যাবে, ঠিক আছে। কালিকট, কোচিন, এদিকে হয়ে যাবে বিজাপুর, বিজাপুরের একটা রাজা হয়ে যাবে, ঠিক আছে। এদিকে তো বিজয়নগর, বাহমনি এদিকে আছে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন রাজাতে এখানে ডিভাইডেড থাকবে। কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট যে রাজা থাকবে সেটা কি হবে? কালিকটের কে থাকবে? জামোরিন। এগুলো স্থানীয় ছোট ছোট রাজাতে বিভক্ত হয়ে যাবে। আর এই থাকবে হিন্দু রুলার। তো জামোরিনের কাছে চলে আসবে কে? চলে আসবে দেখো, আমি পুনম দালাল ধাইয়া পড়িনি, তাই আমি জানি না ভাই। সৌমেন নস্কর, আমি কৃষ্ণা রেড্ডিও পড়িনি, তাই আমি জানি না। বইগুলোর নাম শুনেছি, সত্যি বলছি, তোমাদেরকে পড়াই দিব্যি খেয়ে বলছি। আর আমি ইকোনমিক্সের রমেশ সিংও পড়িনি, তোমাদের দিব্যি বলছি। আমি একবার খুলেও দেখিনি, ঠিক আছে। তো তোমরা কি করবে দেখো। তবে এনসিআরটি পড়তে পারো, আমি এনসিআরটি পড়েছি, যেটা পড়েছি সেটা পড়েছি, ঠিক আছে। এনসিআরটি থেকে নোটগুলো ঢুকেছি এক সময়, আর কিছু না। আর পড়ার মধ্যে কোনো কিছু পড়িনি। এবার কি বিভিন্ন স্যারের কাছে পড়েছি, কিন্তু আর বই আমি কিছু পড়িনি। আমি সত্যি, আমি আজ অব্দি আমি কৃষ্ণা রেড্ডি খুলে দেখিনি, পুনম দয়াল আমি খুলে দেখিনি, আমি আজ অব্দি খুলে দেখিনি, কি বলে রমেশ সিংও খুলে দেখিনি। হ্যাঁ, বরঞ্চ আমি এক দুবার তোজামেল হোসেন বইটা খুলেছি, কিন্তু আমি কোনোদিন রমেশ সিং খুলে দেখিনি, ঠিক আছে। কি আছে এবার কেস হচ্ছে, কি বললাম, চলে এলো। এবার ও এসেছে কেন? ভারত খুঁজে নিয়েছে, মানে বুঝতে পারছো ওর কাছে কি খুশি আছে। ওর এসেছে কেন? ব্যবসা করতে। আর এসে পরে ওর তো মাথায় তখন কি আছে? মাথায় কি আছে? প্রথম যে আমি ইন্ডিয়া আবিষ্কার করে ফেলেছি। আর এটা যে কথায় বলতে হবে, ওদের দেশে, মানে ও আসার থেকে বেশি এবার যাওয়ার ইন্টারেস্ট আছে, তাই না? ঠিক আছে, এটা হয়তো বাড়ি থেকে হয়তো আমরা বেরিয়েছি, কিন্তু কোনো একটা যাওয়ার থেকে দেখেছি এরকম কেস ঘটে গেছে, কখন বাড়ি যাবো, তাই না? কখন বলবো মালটা, তাই না? তো এই জিনিসটা ওর ভিতরে হচ্ছে, কখন ভাই বাড়ি যাবো, কখন বাড়ি যাবো। ও টোটাল 3 বার ভারতে এসছে, 3 বার, আর 3 বার বলে মারা গেছে, সে গভর্নর এসেছিল। তো ও এবার ও যখন এসেছে তখন রাজা, পর্তুগিজের রাজা, তারা কি বলেছে যে রাজাতে এখন দেখা হবে, ওখানকার স্থানীয় যে রাজা হোক, ওরা তো জানে না স্থানীয় না, এই রাজাকে নিশ্চয়ই কিছু দেবে, গিফট দেবে, এই দেবে, ওই দেবে। তারপরে রাজাকে বলবে যে আমরা এখানে বাণিজ্য করতে এসেছি, তুমি আমাদেরকে গুডস দাও, জিনিসপত্র দাও, মশলা দাও, আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে বা যেগুলো দিয়ে পরে সোনা দানা বা যেগুলো আমাদের কাছে আছে সেগুলো দিয়ে পরে আমি এগুলো আমাদের ইংল্যান্ডে নিয়ে যাবো। আর ও যেহেতু দোভাষী একটা লোক দরকার, পেয়েও গেছে কাকে? এই আব্দুল মানিককে পেয়েছে, আরও 3-4টা লোক নিয়ে নিচ্ছে, ওদের কথা ও বলছে। আর ওরাও মানে ট্রান্সলেটার নিয়ে আসে, বুঝতে পারছি, সব দেশের ট্রান্সলেটার থাকতো, যারা ভারতের ভাষা জানতো, ইংল্যান্ডের ভাষা জানতো, এরকম ট্রান্সলেটার আজ থেকে না, অনেক যুগ থেকে চলতো। তো এরকম ট্রান্সলেটারও নিয়ে এসে পরে জামোরিনের কাছে গেছে। জামোরিন তো খুশি হয়ে গেছে প্রথমে যে ইউরোপ থেকে লোক এসছে, ডাইরেক্ট জলপথ, ও বললো জলপথ আবিষ্কার হয়েছে। তখন এবার জামোরিন ওকে এসে নেমেছে, এবার বলছে কি, এবার দেখা হচ্ছে যে কি দেবে তোমাকে, উপহার দেবে, যে আমাদের রাজা তোমাকে দিয়ে পাঠিয়েছে। পর্তুগিজ রাজা সত্যিই দিয়ে পাঠিয়েছে। পর্তুগিজের কাছে কী থাকতে পারে? আমাদের কাছে, আমরা যখন কোনো রাজার কাছে যেতাম না, আমরা কী কী নিয়ে যেতাম না, যে জিনিসটা নিয়ে যেতাম না সেটা থাকতো ইউনিক, অন্য ওয়ার্ল্ডের কোথাও নেই। আমরা এখান থেকে জাফরান নিয়ে যেতাম, আমরা যদি ফুলও নিয়ে যেতাম, এমন ফুল না দেখেও পাগল হয়ে যেত। সেন্টও নিয়ে যেতাম না, ফুল থেকে তো সেন্ট হয়, তো এমনও পাগল, মানে সেন্ট শুকে পাগল হয়ে যেত, যে মানে এমন একটা ব্যাপার। যা কিছু দেখতাম না, মানে ইউনিক। কিন্তু ও দিল কি জানিস তো,
হ্যাঁ, ওই যে টুপি পড়ানো শুরু, ওই যে টুপি পড়ানো শুরু হলো। হ্যাট, ওই গোল হ্যাটগুলো দিয়েছে, আর চামড়ার কিছু বস্তু দিয়েছে, ঘোড়া হাতি যেগুলো হয় না শোপিস, ওগুলো দিয়েছে। বলছে আমি এরকম আছে, আমি আপনাদের সাথে ব্যবসা করতে চাই, এরকম এরকম রাজা দিয়েছে, আমাদের রাজা এগুলো আপনাকে দিয়ে পাঠিয়েছে। ওপর জামুরিন ওগুলো দেখলো, তারপরে দেখে মুডটা খারাপ হয়ে গেছে যে এটা কি ভাই, এইটা তো আমার ছেলেটাও নেবে না, ঠিক আছে, প্লাস্টিকের টুপি, চশমা, ঠিক আছে, হাত ঘড়ি, ঠিক আছে, তো ওগুলো দেখে মুড বিশাল খারাপ হয়ে গেছে। ওগুলো প্লাস্টিকের জিনিস, ওগুলো তো আমাদের বাচ্চাগুলো পরে না, প্লাস্টিকের চশমা পরে, প্লাস্টিকের ঘড়ি পরে, দেখবি। হ্যাঁ, তো ওই মালটি দিয়েছে ওকে, জামুরিনকে। তো জামুরিন যখন ওই মাল পেয়েছে, তারপরে মুড তো বিশাল খারাপ, দিয়ে মালটাকে বলছে তুই বেরো এখান থেকে, ঠিক আছে। দিয়ে মালটা ওখান থেকে কোনো রকম করে বিদায় নিয়েছে। বিদায় নিয়ে বলে দেখে বলে তোর সাথে ব্যবসা কি, তোর কোনো অকাদই নেই, যা মাল নিয়ে এসেছিস আমার জন্য, তো তোর সাথে আমি তো ব্যবসা করবোই না, ঠিক আছে। মালকে কি হয়, দিয়ে মাল চলে যায়, মন খারাপ করে চলে যায় কোথায়, আবার কোথায়, পর্তুগাল। তো পর্তুগালে ও যখন বলেছে ইন্ডিয়ার খোঁজে, ওর তো বিশাল মানে ওকে আর কি বলবো, ওকে নিয়ে এসে নাচানাচি শুরু হয়ে গেছে রীতিমতো, ভাস্কো ডা গামাকে নিয়ে, ঠিক আছে। কিন্তু যাবার পথটা ওর অনেক দুঃখ ভরা কাটে। যখন ও যায় এখান থেকে, ওই রুটটাতে কি হয় না, ওর অনেক সঙ্গী মারা যায়, মোটামুটি 80-90 জন মারা যায় ওই কবলে পড়ে। এমনকি ওর ভাই পোলো ডা গামা, এরা সবাই মারা যায়। ওর ভাইও এসেছিলো এটাতে, ভাস্কো ডা গামার ভাই পোলো ডা গামা, সেও মারা যায়। প্লাস ওদের অনেকের মানে কি বলে এটাকে, স্ট্রম, তাই না, ওগুলোর থেকে বেশি হয়েছিল ওদের জ্বর হয়ে গেছিলো, ঠিক আছে, অজানা রোগে সব কবলে পড়ে গেছিলো জাহাজে, যার ফলে অনেকে মারা যায়। কিন্তু ভাস্কো ডা গামা মারা যায়নি, ও লাস্ট অবধি যায় কোথায়, পর্তুগালে। তো ওর নামে মূর্তি দিয়ে দেওয়া হয় যে ভারতের খোঁজ করে দিয়েছে, ঠিক আছে। ওকে নিয়ে এসে রীতিমতো মাতামাতি বিসর্জন বার করে দেয়, ঠিক আছে, আমাদের যেমন নেতা মন্ত্রীগুলো যেমন হয় ওইরকম মিছিল বার করে দেয়। আর ভাস্কো ডা গামাকে প্রচুর লোক দেওয়া হয়, ঠিক আছে, প্রচুর লোক দিয়ে দেওয়া হয় ভাস্কো ডা গামাকে, মানে সেই কি বলবে এটা মানে। আর ভাস্কো ডা গামা ওখান থেকে ভারত থেকে আসার সময় কিছু দেয় না, কিন্তু নতুন যারা ব্যবসায়িক থাকে, ব্যবসা করছে, তাদের কাছ থেকে মশলা ফসলা কিনে নিয়ে আসে, ঠিক আছে, ওগুলো দেয় রাজাকে দেয়, ঠিক আছে, ভারত থেকে যেগুলো নিয়ে যায়। আর ওই রাজা তো আরও পাগল হয়ে যায়। আর এগুলো ওখানে যখন বিক্রি করতে যায় 60 গুণ 70 গুণ বেশি বিক্রি হয়। তো মানে সবাই পাগল হয়ে যায়, তুমি এই রুটে এত কম সময়ে, সব থেকে বেশি এইখান থেকে যখন এখানে ইন্ডিয়ার আসতো, ওদের সময় লাগতো 7 থেকে 8 মাস, 1 বছর লেগে যেত, তাও আটকে ফাটকে দিত, বুঝলে, কোন রাজাকে আটকে দিত, মেরে দিত, তারপরে জঙ্গি করতো, ডাকাত করে নিত, বেশি ট্যাক্স করতো। আর তুমি 1-2 মাসের মধ্যে তো অবস্থা আলাদাই হয়ে গেল ব্যাপারটা। তারপরে এবার কী হবে, দিয়ে ওকে বলে তুই রেস্ট ফেস নিয়ে আবার একটা মালকে তৈরি করবি, যা তুই যা একবার, ঠিক আছে। কারণ ও বলতে আমি তো এই ব্যবসার এটা নিতে আসতে পারিনি, দিয়ে ওই লোকটাকে পাঠাবে, ওই লোকটা এসে পরে আমাদের জামুরিনের কাছে আসবে, ও আবার ব্যবসার জন্য ফরমানটা নিয়ে নেবে। আর যখনই ও ব্যবসার জন্য ফরমানটা নেবে, তখন এখানে এবার আরবের যে বণিকগুলো তারা কি হয়ে যাবে, রেগে যাবে। যে লোকটার নাম থাকে ক্যাব্রাল, ঠিক আছে। আমরা ভাস্কো ডা গামা শেষ হয়নি, ক্যাব্রালকে ঢোকাবো, কারণ আমরা পুশ আপ করবো একটার পর একটা। ক্যাব্রাল কী হবে, তখন রেগে যাবে, ঠিক আছে, দিয়ে নিয়ে আবার ঝামেলা শুরু হবে, ঠিক আছে। এবার খোঁজ কি করে দিয়েছে, খোঁজ কে করেছে, পর্তুগিজরা। তো পর্তুগিজরা যখন খোঁজ করেছে, আর তখন ক্যাব্রালকে পাঠাবে, আর এই সময় ঝামেলা হয়ে যাবে কোথায়, ইউরোপে চারিদিকে। ওই যখন ভাস্কো ডা গামা যেসব জিনিসগুলো নিয়ে আসবে, সেগুলো ইউরোপের মার্কেটে বিক্রি হবে, যখন অকশন করা হবে, আর সব দেশ দেখতে আসবে, সব ওয়ার্ল্ড দেখতে আসবে, তখন ঝামেলা হয়ে যায়, সবাই রেডি করে যাবে, আমরাও যাবো ওই জলপথটা, ঠিক আছে। ঝামেলা হয়ে যাচ্ছে, এবার আমরাও যাবো ওই জলপথে। তখন পর্তুগিজ কী করে দেয়, না কাজ করে দেয়, আরে এটা আমরা আবিষ্কার করছি, তোমরা যাবে, নেক্সট কে যাবে ভাস্কো ডা গামার পর, ঠিক আছে। এই নিয়ে তখন ঝামেলাটা শুরু হয়ে যায়। ঝামেলা যেই শুরু হয়, তখন ওদের ঝামেলা ডিসকাস করা কি হবে। পর্তুগাল তো বলে আমরা যাবো, ফ্রান্স রেডি হয়ে যায়, এবার অনেকদিন ধরে খুঁজছিলাম, যা ভাস্কো দা তুমি ঠিক করলে, ঠিক আছে, ঠিক আছে, যে ভাস্কো দা যায় তোমার অবদান, যে সব দেশ আসছে, ইংল্যান্ড ফিংল্যান্ড। তখন এ রেগে যায়, ফ্রান্স কী বলে, পর্তুগিজ বলে আমি খুঁজলাম ভাই, আমাদের লোক খুঁজলো, ভাস্কো দা খুঁজেছে, তুমি এইভাবে করলে তো হবে না। তখন বলে একটা কাজ করা যাক, এটা নিয়ে আবার চলো, কোথায় যাবে, ঝামেলা হচ্ছে ইউরোপের সব দেশ নিয়ে, দে এটাকে আবার পোপের কাছে কথাটা উঠবে,
ধর্মের ব্যাপার হয়ে যাবে, যে ধর্ম যা যা পোপে, রোমান পোপে এটাকে বিচার চলবে। কি হবে, খোঁজ তো পেয়ে গেছি ভারতে, কিন্তু সবাই যেতে চাইছে, পর্তুগিজ বলছে আমি যেতে দেবো না। দিয়ে ওই রোমান পোপে, রোমান ওখানে পোপ, ভ্যাটিকান সিটির পোপ সবাই আসে, সব দেশকে ডেকে পাঠায়, দিয়ে বলে যে ঠিক আছে আগামী, সবার শুনে বলে আমরা এত কষ্ট করে আবিষ্কার করলাম, আমাদের তো কিছু দেওয়া উচিত, এভাবে সবাই গেলে তো আমরা তো আর পাবো না। তো বলে ঠিক আছে আগামী 100 বছর ভারত থেকে ব্যবসা একজনই করবে, সেটা হবে পর্তুগিজ। তা আগামী 100 বছরের জন্য একটা চার্টার দিয়ে দেয়। আচ্ছা কে দেয়? পোপরা দিয়ে দেয়। কাকে দেয়? পর্তুগিজ। এটা ফার্স্ট চার্টার্ড হয়, ফার্স্ট চার্টার মানে কি, লিখিত পত্র দিয়ে দেয় যে 100 বছর পোপেদের, আর পোপেদের অমান্য করার মতো ক্ষমতা কারো বাবার ছিল না সেই সময়, কারণ ওরা কোনো ফাঁসি দিত, ওরা চাইলে ধর্ম বিরোধী, ওরা গ্যালিলিওকে তুলে নিয়েছে মালটাকে, তাই না? ওরা সেই সময় যদি বলতো এটা সূর্য উঠেনি তো উঠেনি, ওরা যদি বলতো সূর্য আজকে উঠবে না, তো সূর্য উঠলে পাবে এটা সূর্য নয়, ঠিক আছে? মানে ওরা এত পাওয়ারফুল ছিল, বুঝতে পেরেছি কেসটা? তো পোপদের কথা টালার মতো ছিল না। তো ওরা একটা খর্দ বার করে, যেহেতু খর্দ দিয়ে দেয়, যেহেতু এটাকে আবিষ্কার কে করেছে? পর্তুগিজ, তাই বিগত 100 বছর এটাতে কে ব্যবসা করবে? পর্তুগিজ। তারপরে তোমরা সবাই জায়গা পাবে, ঠিক আছে? কথা তো শুরু হবে যে ব্যবসার অধিকার কাকে দেওয়া হবে? পর্তুগিজ। এটা এই থেকে শুরু হবে। কটা 2:30 বেজে গেছে, আজকে তাহলে ছেড়ে দিচ্ছি, নেক্সট দিন এখান থেকে শুরু হবে, ঠিক আছে? পর্তুগিজ থেকে নেক্সট দিন পর্তুগিজ পড়তে হবে, ইংরেজ, ডাচ, ডেনমার্ক, ফ্রান্স, ঠিক আছে?